হাতের নাগালে থাকার পরও পানি পান করতে পারছে না সে। মুখের বাঁধন আলগা হতেই চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল শুভা। হাত দুটো এতটাই শক্ত করে বাঁধা যে কোনো সময় রক্ত বের হয়ে আসার উপক্রম হয়েছে। থেকে থেকে পুপিয়ে কেঁদে উঠছে সে। ঠিক তখনই এক বিশাল দেহি সুদর্শন পুরুষ ঘরটিতে প্রবেশ করে। চোখে সানগ্লাসটি খুলে ফুঁ দিয়ে আবার পরে ফেলে সে। পরে সুভার সামনে দাঁড়ায়। লোকটি সামনে আসার মাত্রই কলিজার পানি শুকিয়ে যায় সুভার। তখন তানভীর বলে ওঠে, তো পড়ি কি খবর বলেন আপনার। শুভা ভয়ে নিজের মাথা নিচু করে রাখে আর থরথর করে কাঁপতে কাঁপতে থাকে। চোখে চোখ রেখে কথা বলার সাহসটুকু নেই তানভীর সরকারের সামনে। শুভার ভয় পাওয়া মুখখানা দেখে তানভীরের ঠোঁটের কোণে রহস্যজনক হাসি ফুটে ওঠে। তানভীর বলে উঠল, জল খাবে? শুভা মাথা নেড়ে হ্যাঁবাচক সম্মতি জানায়। তানভীর সামনে থাকা পানির গ্লাসটি নিয়ে শুভার সামনে ধরে তার মুখ থেকে কাপড়টি খুলতে যায়, কিন্তু কাপড় না খুলে গ্লাসের পানিগুলো শুভার মাথায় ঢেলে দেয়। তানভীর বলে ওঠে, পানি তো দূরে থাক পড়ি, আজকে থেকে তোর কি অবস্থা করব তুই নিজেও জানিস না। ভয়ে আঁতকে ওঠে শুভা। পালানোর প্রায় সবই রাস্তাই বন্ধ। চোখ দিয়ে এদিক ওদিক তাকাতেই থাকে যদি কেউ এতে সাহায্য করে তাকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে কেউ আসলো না শুভাকে বাঁচাতে। তখনই তানভীর শুভাকে বাঁধা অবস্থায় কাঁধে তুলে নেয় আর খুব জোরে জোরে পা বাড়ায় সামনের দিকে। তানভীর বলে ওঠে, আজকে থেকে তোর প্রতিটি রাতই হবে অমাবস্যা রাতের মতোই অন্ধকার। প্রতিটি দিন হবে মরুভূমির মতো খাঁ। নিজেই নিজেকে শেষ করতে চাইবি তুই, কিন্তু পারবি না। আমি পারতে দেব না। ধীরে ধীরে শেষ হবি তুই। শুভা আরও দ্বিগুণ ভয় পেয়ে যায় তানভীরের কথাগুলো শুনে। তানভীর শুভাকে নিয়ে সোজা গাড়িতে ছুঁড়ে মারে। তার গন্তব্যস্থানে পাড়ি জমায়। এত সহজে শুভাকে ছাড়বে না সে। সারা শহর খুঁজে বের করে শুভাকে। শুভার প্রাণপণে চেষ্টা করে পালানোর, কিন্তু তানভীরের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য হয়। রাজনীতিতে একটা কথা প্রচলিত রয়েছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেটে এক টান দিয়ে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তানভীর সরকার। তানভীর বলে ওঠে, ওর জীবনে সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়ানো হোক, হাড়গুলো বুড়িগঙ্গায় নদীতে ফেলে দিয়ে আয়। তানভীর একথাটা বলে উঠল। তানভীরের নির্দেশ মতো গার্ডরা দুই টুকরো করে লাশটিকে নিয়ে যায় মাটির ভিতরে রঙ্গমঞ্চখানায়। সেখানে হিসাবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অবধি কোনো হদিশই পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া দুঃসাহ ব্যাপার। তানভীর সরকার, তামিম সরকারের বড় ছেলে। আরতি নগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা ভয়, একটা নামের ক্ষমতা। কালো পাঞ্জাবি, মুখে তীক্ষ্ণ দাড়ি, চোখে কালো চশমা। কেউ জানে না চশমার আড়ালে কী চলছে তার চোখ জোড়াতে, কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানেই নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে, আর বাম কানে হেডফোন। কেউ জানে না তাদের সঙ্গে কে কথা বলে, কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনে লিস্টে হয় তারা আর কখনো আলোর মুখ দেখতেই পায় না। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে তানভীর, কিন্তু ওর নীরবতা গুলি চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়া চারটিখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব একটা কঠিন কাজ নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, এখানে এমপি কেন চাইলেই যে কোনো পরিষদে যোগ দেওয়া যায়। তবে শুধু পলিটিক্স না, সব অন্ধকার চোরাগলি, সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনিতেই ফাঁকা হয়ে যায়, কারণ সবাই জানে তানভীর সরকার রেগে গেলে আইনও থমকে যায়। তানভীরের কাছে ভয়ের থেকে বড় কোনো আইনই নেই। তার বেপরোয়া জীবন, মদের নেশা, খুন খারাপি, সবই যেন নিত্যদিনের ডাল ভাতের মতো। তামিম সরকারের পাওয়ারের জন্য তানভীরের কিছু বলার মতো কেউ নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বলার থাকে। দিনের বেলা খুব সাধারণ আইডল হয়ে ঘুরে বেড়ানো তানভীর সরকার, আর রাতের বেলা রক্তের নেশায় মেতে থাকা তানভীর সরকার ভিন্ন যেন দুই মানুষ। নির্বাচনে হাওয়া বইছে আরসিনগরে। শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে। তামিম সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি তানভীর জিতে যায়, তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনে জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তামিম সরকারই নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হচ্ছে। আর ঠিক এই সময়েই এক উঠতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলি করা হয়েছে।
তাও তার নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো দুটুকরো করা। কিন্তু গুণাক্ষরেও কেউ জানতেই পারেনি ঠিক কী হয়েছিল সালমানের সাথে। খবর চারদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে। কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয়, গুলি ঢুকেছে ঠিকই মাথার পেছনে। আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয়। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিদওয়ান রেজা। তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয়। কিন্তু তদন্তে নামতে না নামতেই উপর থেকে চাপ আসে, ফাইলটা বন্ধ করো আর এটা আত্মহত্যা বলেই ডিসপ্লে করো। এখানেই ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়ল। তানভীরের তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো, তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ কিছু তার বিরুদ্ধে দাঁড়াতেই পারে না। ধীরে ধীরে তানভীর এভাবে আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতিটি রাতে তানভীর সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। তানভীর বলে উঠল, শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব ছিল। একথা বলে হই উল্লাসে মেতে ওঠে তানভীর আর তার দলবলের ছেলেরা। তানভীর বলে উঠল, ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধেই আমি মাতোয়ারা। পরের দিন সকালবেলা নির্বাচনে প্রচার করতে আরতিনগরে প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তানভীর সরকার। আজও তার ব্যতিক্রম হয়নি। বরাবরের মতোই হাতে তার পঞ্চপাণ্ডব, মাহির, পেটমোটা রকিব, কালামানিক, টাকলা মফিক ও বোমা সাকিব। আরও সাথে রয়েছে খোলা জিভ ভর্তি ছেলে। নিয়ে গেছে আরতিনগরে এক একটি কলেজের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণে আইডল হিসেবে প্রায়ই চিফ গেস্ট হয়ে থাকেন তানভীর সরকার। ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তানভীরের সব গাড়িগুলোকে। আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনী। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব রূপী রমণী। থেকে থেকে টিস্যু নিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাস আর অবাধ্য চুলগুলোকে উড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্ত নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সেই রমণী। আর তাকে চোখের নজরে বন্দি করছে তানভীর। তানভীর এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেন নজরই সরছে না। ঠিক সেই সময় মাহির বলে উঠল, ভাই, ও ভাই, ভাই। এভাবে মাহি 3-4 বার ডাকে তানভীরকে, কিন্তু কোনো লাভই হয় না। তানভীর এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে। আর ঠোঁটে মৃদু হাসি নিয়ে বলে ওঠে তানভীর, তার চোখে দেখেছি আমার সর্বনাশ। আর সেই কথা শুনে সাকিব বলে উঠল, কেটা আপনার সর্বনাশ করছে ভাই? আমারে কন খালি হাত ভাঙিয়া আপনার সামনে দিমু। সাকিবের কথা শুনে তানভীরের ধ্যান ভাঙে। আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথে ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায়। আর সেই কাঙ্ক্ষিত রমণীটি হারিয়ে যায় তানভীরের নজর থেকে। তানভীর রেগে যেয়ে বলে ওঠে, শালার ভাই, কথা বলার আর জায়গা পেলি না? একটুর জন্য চলে গেল। প্রতি উত্তরে সাকিব বলে উঠল, কেডা চইলা গেল ভাই? তানভীর বলে উঠল, তোর মোড়া বাপ। এই কথা বলে তানভীর খোলা জিভ থেকে চারপাশে ভালোভাবে তাকাতে থাকে, যদি সেই রহস্যময়ী নারীটির দেখা পাওয়া যায়। কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্ত নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তানভীর। তানভীর যাওয়া মাত্রই ফুল দিয়ে বরণ করে প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তানভীর সবার সামনে আসনে বসে। প্রথম ভাষণ শুরু হয়, তারপর নাচের প্রোগ্রাম শুরু করা হয়। আর মাঝে মাঝে প্রিন্সিপাল আর তানভীরের মধ্যে একটু আধটু কথোপকথন হয়। কিন্তু কথোপকথনে এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তানভীরের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলির নৃত্য পরিবেশন করা এক রমণীর দিকে। সকালে দেখা সেই পরমা সুন্দরীকে যে এই সময় এখানে দেখতে পারবে তা কল্পনাও করতে পারেনি তানভীর। যতক্ষণ যাবৎ নাচ চলছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানভীর। নাচ শেষে তানভীরকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তানভীর স্টেজে ওঠা মাত্রই হাততালিতে ফেটে পড়ে চারপাশ। তানভীর তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখে পড়ে সকালে সেই রহস্যময়ী রমণীর দিকে। তানভীর ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায়। তারপর মাইক দিয়ে সুবাহাকে উদ্দেশ্য করে বলে ওঠে, গ্রিন শাড়ি পরা লম্বা চুলওয়ালা মাঝের সারিতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো। তানভীরের কথা শুনে সবাই হাঁ করে সুভার দিকে তাকায়। তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যে একটু ভয় কাজ করছে। করারই কথা, তানভীরকে ভয় পায় না এমন মানুষ আরতিনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশে সকলে কানাঘষা শুরু করে দেয় রীতিমতো। সুভার বান্ধবীরাও তো বলতে থাকে, সে কি এমন করেছে যে তানভীর তাকে ডেকে পাঠালো। তানভীর সরকার একা তাকে স্টেজে ডাকছে। শুভা ভয়ে যেতে চায় না, জড়ো হয়ে বসে থাকে চেয়ারে। তানভীর কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নেমে শুভা দিকে আসতে থাকে। তানভীরকে আসতে দেখে শুভা ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থমথমে নীরবতা চলতে থাকে।
তানভীর এসে সোজা শুভার পাশে দাঁড়ায়। তানভীরকে দাঁড়াতে দেখে শুভা ধীরে ধীরে মাথা নিচু করে তানভীরের সামনে দাঁড়ায়। শুভা দাঁড়ানোর সাথে সাথে তানভীর তার হাত ধরে স্টেজে নিয়ে যায় নিজের সাথে। হঠাৎ শুভার হাত ধরাতে ভয়ে আত্মা শুকিয়ে যায় শুভার। তানভীর ভিড়ের মধ্য দিয়ে শুভার হাত ধরে নিয়ে যায় স্টেজে, তার পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয় আর শুভার দিকে ইশারা করে বলে, সি ইজ মাই লেডি। তানভীরের কথা শুনে শুভার চোখ বড় বড় করে তানভীরের দিকে তাকায়। তানভীর ও শুভার দিকে তাকায়। তানভীর বলে ওঠে, আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজের দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে আনে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকার ভিতরে আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে আশিনগরে কেউ কথা বলতে সাহস করে না। তার নজরেই শুভার মতো 19 বছরের বয়সী একটা কিশোরী মেয়ে কিভাবে পড়ল। তানভীর সকলকে ছেড়ে দিয়ে সানগ্লাসটি খুলে আবার তাতে ফুঁ দিয়ে পরে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে। আর শুভা জড়বস্তুর মতো ওইখানেই দাঁড়িয়ে থাকে। তানভীর যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পিছনে ঘুরে শুভার দিকে তাকায়। তানভীর বলে ওঠে, এই পড়ি, আই লাভ ইউ। তানভীরের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে আর তানভীরের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে আর শুভা স্টেজেই দাঁড়িয়ে থাকে। তানভীর নিজের খোলা জিভে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে শুভাকে। যতক্ষণ না বিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিভটি, ততক্ষণ সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে। শুভা এখনো স্টেজে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। চারপাশের হাজারো চাইনি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভেতরে ভেতরে আতঙ্কের ঢেউ উঠে পড়েছে। এমন কেউ যার নাম শুনেই পুরো শহর কাঁপে, আর আইন যে নিজে তৈরি করে, সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল। ভয় আর আতঙ্কে শুভা এক চুল পরিমাণও নড়তে পারছে না সেখান থেকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষককে দিয়ে তাড়াতাড়ি তাকে নামিয়ে আনেন। সহপাঠী ও শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহসই করে না, শুধু চোখে চোখে প্রশ্ন করে। শুভা নির্বাক, কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে। সেদিন রাতে আরতিনগরে তানভীরের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি। অনেকটা রাজা বাদশাদের আমলের মতো, স্যাঁতস্যাঁতে দেওয়াল, শ্যাওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর। একদম মনোমুগ্ধকর একটি জায়গা। তানভীর সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। তানভীর একবার পেছন দিকে ফিরে তাকায় নিজের পণ্ড বান্ধবের দিকে। তানভীর তাকানোর সাথে সাথে তারা পাঁচজনই দূরে সরে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায়। তানভীর বলে ওঠে, কালকেই মেয়েটার সব ডিটেলস চাই। নাম, বয়স, পরিবার, কোথায় থাকে, কী করে, সব। পঞ্চ পাণ্ডবও ভয়ে ভয়ে মাথা নেড়ে সায় জানায়, কারণ তারা জানে তানভীর যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হয়। তানভীর হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায়, চোখে সেই ভয়ঙ্কর রূপসী নারীর ছায়া। তানভীর বলে উঠল, এ কোন মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে? মাহির বলল, খেলা? মাহি সতর্ক হয়ে প্রশ্ন করে। তানভীর বলে উঠল, দিলের খেলা, মহব্বতের খেলা। তানভীর তার কালো চশমা খুলে আবার পড়ে ফেলে, তারপর বলতে থাকে, এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। কালামানিক একটু ভাব নিয়েই বলল, ভাই, আপনার জন্য কেউ ফাঁদ ফুঁড়ে শাস্তি পাবে না। দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে। কালামানিকের কথা শুনে বোমা সাকিব ও তার মাথায় একটি গাঁটটি মেরে বলল, তুইও কালা, তোর চিন্তাও কালা। ভাই, প্রেমের কথা কইছে, বুঝতে পারছিস না? একথা শুনে সবাই খুব উচ্চ স্বরে হেসে ওঠে। তানভীর আবার সেই স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, ওয়েলকাম টু মাই লাইফ পরি। শিকদার বাড়ি। আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি শুভা। অবশ্য অন্যান্য দিন যে বলে এমনটা নয়। শুভা খুবই চাপা স্বভাবের একটি মেয়ে, শান্ত বচনভঙ্গি, সুন্দর, সবার কথা শোনে আর খুব মিষ্টি স্বভাবের। মইনুল হোসেন ও ফতেমা বেগমের বড় মেয়ে শুভা। শুভার বাবা একজন ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই শুভার, কিন্তু বাবা বলতে অন্ধপ্রাণ। তাই বাবার মতো ব্যাংকার হতে চায় সে, কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্যভেদ করে ঢুকে পড়েছে তার অন্য চিন্তা। শুভা রাতভর বিছানায় ছটপট করে। বারবার তানভীর সরকারের সেই মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে। সি ইজ মাই লেডি। ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজের দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। এই কথাগুলো শুভার মনকে তছনছ করে দেয়। সে সারা রাত খুব ভয়ে কাটায় আর অনেক উল্টোপাল্টা চিন্তা করে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনে শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। পরের দিনে সকালে প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 9টাতে কলেজে যাওয়ার জন্য রেডি হয় শুভা। আর তাকে নিতে এসেছে তার 3 বান্ধবী, কলি, কাকলি ও মান্তাসা। কলি আর কাকলি যমজ হওয়ার পরও তাদের মুখমণ্ডলে বেশ ভিন্নতা রয়েছে, যার ফলে তাদের মধ্যে প্রায়ই যুদ্ধ হয় এই নিয়ে কে বেশি সুন্দর। শুভা আর তার বান্ধবীরা কলেজে যাওয়ার জন্য বের হয়। তারা রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সাই পাওয়া যায় না।
ঠিক সেই সময় একটা কালো রঙের গাড়ি উপস্থিত হয় তাদের সামনে। অপরিচিত লোক বেরিয়ে আসে গাড়ি থেকে। সাকিব নমনীয়ভাবে বলে ওঠে, ভাবি আপনার জন্য গাড়ি পাঠিয়েছে তানভীর ভাই। সুভার মুখ শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকিয়ে থাকে যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে। মানিক বলে উঠল, ভাবি সাব উঠেন না কেন? হঠাৎ দুজন অপরিচিত লোক সুভাকে ভাবি ও আরেকজন ভাবি সাব ডাকায় বেশ বিব্রত হয়ে পড়েছে সুভা। কিন্তু সুভা ঠিক বুঝে না দ্বিতীয়জন তাকে কি বলে ডাকলো, ভাবি সাব নাকি অভিশাপ। সুভা খুব বিনয়ের সাথে বলে ওঠে, দেখুন আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। মানিক আবার বলে ওঠে, ভাবি আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফালাইয়া আসবো আপনারে নিতে। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে সুভার, কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পিছনেই লাগলো। সুভা কোনোদিনও কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে তানভীর সরকার নামের। সুভা আর কোনো কিছু চিন্তা না করে তিন বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে সরকার বাড়ি। আরতি নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি সরকার ভিলা, যাকে সবাই সরকার বাড়ি নামেই চেনে। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, বিশাল লন, কাঁচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা। এই বাড়ির প্রতিটা ইটে কাঠে মার্বেলের মিশে আছে ক্ষমতা ঘ্রাণ। তামিম সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকেরাও ঢুকতে সাহস পায় না। সরকার ভিলা বৈঠকখানায় চলছিল তামিম সরকার ও তানভীরের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। তামিম সরকার বলে ওঠেন, আমি চাই না আপনি এই রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন আব্বাজান। বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরে যে। তানভীর ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে ওঠে, আমার ফোন নাম্বারটা দেখলেই যেখানে এদের প্যান্ট ভিজে যায় সেখানে নজর। আব্বাজান আমি এমপি তানভীর সরকারের পরে, আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তামিম সরকারের ছেলে আমার পিছনে লাগা সোজা না। তানভীর ও তামিম সরকারের কথার মাঝে ছোট্ট করে তানভীরের ফোনে একটা টেক্সট আসে, যেটা দেখার পরপরই তামিমের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে। তানভীর খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে। অবশ্য এই রাগের কারণ তার শখের নারী। সাকিব ও মানিক বাড়িতে এসে তানভীরকে টেক্সট পাঠায় সুভার গাড়িতে করে কলেজে না যাওয়ার জন্য। তামিম সরকারের সাথে আলোচনা করতে থাকায় টেস্টটি দেখতে তানভীরের একটু দেরি হয়। টেস্ট দেখার 5-6 মিনিট পর তানভীর খুব রেগে বেরিয়ে আসে। তানভীর বের হতেই তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। অবশ্য তানভীর যখনই রেগে বের হয় তখনই কারো না কারো রক্তে নিজের হাত পরিষ্কার করে। তানভীর জিপের কাছে আসতেই তার পঞ্চপাণ্ডব যে যার মতো জায়গা করে বসে পড়ে। সাকিব বলে ওঠে, ভাই কারে উড়াইতে হইব নামকন খালি। বোমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে। তার নিজ হাতে বানানো বোম দিয়ে সে এখন পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে। তানভীর কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠে বসে। তারপর তানভীর বলে ওঠে, গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা। তানভীরের কথা মতো তারা পৌঁছায় সিটি কলেজে। রোজ ঝলমলে দুপুর, কলেজে চত্বর কাঁপিয়ে কারো জিপ এসে থামে। আর শ্রীনগরের বাতাস যেন থেমে গেল তানভীর সরকারকে নামতে দেখে। চারিদিক কড়া নিরাপত্তার ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কিন্তু কেউ কিছু বোঝার আগেই সে উঠে যায় দ্বিতীয় তলায় ক্লাসরুমে, দ্বাদশ শ্রেণী বি সেকশনে। যখন সুভাষ ক্লাস চলছিল সে খুব মনোযোগ সহকারে ক্লাস করছিল। কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছু তোয়াক্কা না করে কলেজে আসে আর মুখ বুজে ক্লাস করতে থাকে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘোষা করে। কারো কথায় কান না দিয়ে সে পড়ায় মনোযোগী হয়। ক্লাসে যখন সবাই খুব মনোযোগী ঠিক তখন তানভীর তার পঞ্চপাণ্ডব নিয়ে ক্লাসে উপস্থিত হয়। তানভীরকে দেখা মাত্রই শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে। পুরো ক্লাস পিনপত নীরবতা বিরাজ করে, সবার মুখে ইতিমধ্যে ভয় চলে এসেছে। তানভীর তখন সোজা সুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে থাকে। তানভীর দাঁড়ানো মাত্র সুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায় আর সুভা মাথা নিচু করে তখনও বসে থাকে। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে। যার সামনে আশিনগরে কেউ ভয়ে কথা বলতে পারে না সেই কিনা তার সামনে দাঁড়িয়ে আছে। তানভীর খুব কড়াভাবে বলতে থাকে, গাড়ি পাঠিয়েছিলাম। সুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। তানভীর তখন খুব জোরে ঝাড়ি দিয়ে ওঠে সুভাকে। তাহলে আসনি কেন? তানভীরের ধমকে কেঁপে ওঠে সুভা। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তানভীর একটু ঝুঁকে সুভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে আর বলতে থাকে, আমি কিন্তু খুব ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবে। প্রত্যুত্তরে সুভা কিছু বলে না। সুভা মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ। শিক্ষক নির্বাক। বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তানভীর। প্রিন্সিপাল অফিস।
প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচার ও বেশ কিছু শিক্ষক মণ্ডলী মুখ গম্ভীর করে বসে থাকে। পিয়নকে দিয়ে শুভাকে ডেকে পাঠানো হয়। শুভা এসে সবাইকে সালাম দেয়। কয়েকজন উত্তর দিল তো কয়েকজন চুপ করেই থাকলো। স্যার বলে ওঠেন, কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে শুভা, তুমি আর কলেজে এসো না। একথা শুনে চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে শুভার। কাঁদতে কাঁদতে শুভা বলে ওঠে, আমার অপরাধ কি জানতে পারি স্যার? প্রিন্সিপাল স্যার বলে ওঠে, দেখো শুভা, তোমার কোনো অপরাধ নেই আমরা জানি, কিন্তু পরিস্থিতি তো বোঝে না। ধরতে গেলে আরতিনগরে আমাদের কলেজ খুব বিখ্যাত। বিতর্ক হোক এটা কখনোই কাম্য নয়। আশা করি তুমি বুঝেছো। এই কথা শুনে শুভা নিঃশব্দে বেরিয়ে আসে। কি আর বলবে সে, তার বলার মতো কোনো ভাষাই নেই। রাত 9টা, শিকদার বাড়ি। বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি শুভা। খুব ভয় আর আতঙ্কে থাকছে সে। যদি তার বাবা মা জানতে পারে তার যে কি অবস্থা করবে সেটা ভালো মতোই জানে সে। শুভা চুপচাপ বসে থাকে। মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। সবগুলো কল কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। শুভা ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয়। এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে। 2 থেকে 3 বার বাজার পর যখন কেউ দরজা খুলে না, শুভা নিজেই নিচে নেমে আসে। হয়তো মা কোনো ব্যস্ত, তাই শুনতে পায়নি। শুভা দরজা খুলতেই দেখে একটি খাম রাখা। খামের ভেতরে একটি ছোট সাদা কাপড়ের কাপড় আর ছোট একটি নোট। শোভা ভয়ে থরথর করে কাঁপতে থাকে আর দরজাটা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে। সাথে সাথে কল আসে তানভীরের। শোভা কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কে? ফোনের ওপাশ থেকে খুব গম্ভীর একটা কণ্ঠস্বর ভেসে আসে। আমি ছাড়া আর কে কল দেয় তোকে? শোভা তানভীরের গলা শুনে শুকনো একটা ঢোক গিলে। তানভীর আবার বলে ওঠে, কিরে কথা বল। শোভা ভয়ে আমতা আমতা করতে থাকে। তানভীর বলে ওঠে, যদি সঠিক সময়ে কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না, বলে দিলাম। শোভা আমতা আমতা করে ভয়ে ভয়ে বলে ওঠে, আচ্ছা, ঠিক ঠিক আছে। তানভীর বলে ওঠে, কালকে একটা লাল ড্রেস পরবি, না হলে যেই ড্রেস পরবি সেই ড্রেস তোর রক্তে লাল করে দেব। তানভীরের কথা শুনে খুব ভয় পেয়ে যায় শুভা আর তামিমের ফোনটা কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে শুভা যাবেটা কোথায়? তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল। শুভার সাথে কথা বলে তানভীর মৃদু হাসি দেয়। নিজের অজান্তেই কিভাবে যে বয়সে 9 বছরের ছোট্ট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করলো তানভীর সেটা সে নিজেও বুঝতে পারেনি। তানভীরের চিন্তার মাঝেই তার দরজায় নক পড়ে। কালামানিক ভয়ে ভয়ে এসে জানায় তারা কথা বলতে চায় 4 জনে। তানভীরও নিচে নেমে আসে। তানভীরকে নিচে আসতে দেখে বাকি 4 জন একটু ভয়েই থাকে আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে। কিভাবে বলবে? তানভীর নিচে নেমে এসে বলে, কি বলবি বল। মানিক বলল, ভাই আসলে আমরা হগলে একটু আগে জানবার পাচ্ছি খবরটা। তানভীর বলল, কি খবর? মানিক বলল, ভাই। তানভীর বলল, মেয়েদের মতো হেয়ালি না করে বল তাড়াতাড়ি। মানিক বলল, ভাই ভাবি থাপড়ে কলেজ থেকে বের করে দিয়েছে ওই প্রিন্সিপাল। সুভাকে কলেজ থেকে বের করে দিয়েছে। এই কথাটা শোনার পরে তানভীরের চোয়াল শক্ত হয়ে আসে। সে বলে ওঠে, সাকিব। সাকিব বলল, ভাই। তানভীর বলল, যেই কলেজে আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজে যেন আর টিকে না থাকে। সাকিব বলে ওঠে, আমি এখনই বোমা মারতেছি ভাই। একথা বলে সাকিব তাড়াহুড়ো করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। তানভীর আবার ডেকে ওঠে, মানিক। মানিক বলল, জি ভাই। তানভীর বলল, প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয়। প্রতি উত্তরে মানিক জি হ্যাঁ বলে বেরিয়ে পড়ে। কালা মানিক ও বেরিয়ে পড়ে সুভাষ শিক্ষকের আনতে। আর তানভীর চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলিজা কার সে দেখবে আজকে। তানভীরের চোখের রং রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে, মানে তাকে অসম্মান করেছে। আর এই আশিনগরে যে তার নাম রঙ্গমঞ্চ থানায় লেখা হয়ে গেছে তা নিশ্চিত শতভাগ। পঞ্চপাণ্ডবরা যে যার কাজে সুন্দর করে লেগে গেছে, কারণ তারা জানে আজ যদি এক চুলো পরিমাণ ভুল হয় তাহলে তানভীর তাদেরও শেষ করে দিতে পারে। ঠিক সেই সময় মানিক ফোন করে। মানিক বলে, ভাই লোকজন রেডি, প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3 জন টিচার সবাই গাড়িতে। কথাটা শোনা মাত্রই তানভীরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তানভীর বলে ওঠে, রঙ্গমঞ্চ থানায় নিয়ে আয়, আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কাকে কয়। রঙ্গমঞ্চখানা টিচারদের এক এক করে নামানো হয়। সবার চোখে কালো কাপড় ও হাত বাঁধা। তানভীর চেয়ারে ঘুরিয়ে পায়ের উপর পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর তার সাথে একজন সহযোগী। তানভীর বলে ওঠে, কি রে, কে তোকে ক্ষমতা দিচ্ছে আমার শখের নারীকে বের করে দেওয়ার জন্য?
প্রিন্সিপাল ভয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে, স্যার মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। প্রিন্সিপালের কথায় তানভীর হেসে ওঠে আর বলে ওঠে, আমার শখের নারীকে না চেনার অপরাধ পুরো আরতিনগর দেখবে এবার। তানভীরের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাতেও মন গলেনি তানভীরের। তানভীর সাকিবকে বলে ওঠে, লে শিক্ষা দে এবার। সাকিব গোলা চোখে সকলের দিকে তাকিয়ে বলে, জি ভাইয়া। পরের দিন সকাল। খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস শুভার, আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময়। না চারপাশে কোনো আওয়াজ কানে আসছে আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃস্ব লাগছে সব কিছু। সকালে চারপাশ কেমন অস্বাভাবিকভাবে শান্ত, কিন্তু এমন তো হয় না সচরাচর। শুভা বারান্দায় যায় একটুর জন্য, যেয়ে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। শোভা আজ ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে। মা রান্নাঘরে আর শোভার বাবা টিফিনে কিছু একটা দেখাচ্ছে। একটাই খবর, আরতিনগরে নামকরা কলেজে আগুন, 3জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্র শোভার পা ঠান্ডা হয়ে যায়, ভয়ে তার চোখ দিয়ে পানি চলে আসে। ঠিক তখনই শোভার বাবা তাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে। শোভার উদ্দেশ্যে তার বাবা বলে ওঠে, দেখছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগে গেছে। তবে তুই চিন্তা করিস না, তোকে আমি অন্য কলেজে ভর্তি করে দেব। শোভা তার বাবার কথায় মাথা নাড়ে সম্মতি জানায়, কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব কার কাজ। শোভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলে, তাই সে নিজের রুমে যেতে থাকে। শোভাকে ছুটে চলে যেতে দেখে শোভার মা বলে ওঠে, শোভা নাস্তা করে যা মা। প্রতি উত্তরে শোভা দাঁড়িয়ে যায় আর বলে ওঠে, ঠিক আছে মা। তারপর শোভা পরিবারের সাথে কোনো রকমের নাস্তা ছাড়ে। খাবার যেন গলা দিয়ে নামছেই না। শোভা কোনো রকম খেয়ে রুমে চলে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই সময় তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মোবাইলটা হাতে নেয়। একটা ছোট মেসেজ আছে, তাতে লেখা, তানভীর, বিকেল 5টায় দেখা হচ্ছে পরি। মেসেজটা দেখা মাত্রই শোভার কলিজার পানি শুকিয়ে যায়। সে এই কোন বিপদে পড়ল। শোভা এবার আয়নায় নিজেকে দেখে। ভয়, অভিমান, অসহায়ত্ব সব মিশে যাচ্ছে। নিজেকে জিজ্ঞেস করে, কিভাবে বাঁচবো আমি তানভীর সরকারের হাত থেকে। সরকার ভিলা, তামিম সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকজনের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। তামিম সরকার বলে ওঠে, ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। প্রতি উত্তরে অন্যান্য নেতারা বলে ওঠে, স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে, মনে হয় না এতটাও সহজ হবে। ঠিক তখনই উপর থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসে, তানভীরের, না বলে কোনো শব্দই আমার ডিকশনারিতে নেই নেতা। তানভীরের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খেয়ে যায়, কারণ এই একজনকেই তারা সকলে জমের মতো ভয় পায়। তানভীর সিঁড়ি দিয়ে নামতে থাকে আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায় সকলে। তানভীর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নির্বাচন হোক কিংবা হোক প্রধানমন্ত্রী, আমার আব্বাজানি হবে। আর যদি না হয় তাহলে নিজেদের কবর কোথায় খুঁড়তে হবে সেই জায়গাটা যেন ঠিক করে নেওয়া হয়। তানভীরের কথা শুনে সকল নেতারা শুকনো ঢোক গেলে আর এক এক করে বলে ওঠে, স্যার আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা আছি তো। এসব বিষয়ে তানভীর কোনো রকম চিন্তাই করে না। আরতিনগরে বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে তানভীর সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরেই বইছে। কিন্তু সকলের আফসোসের বিষয় হলো, তানভীর সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়ল কে। এতটা হতভাগা কে আছে এই আরতিনগরে। সরকার বাড়ি। নেতাদের সাথে তামিম সরকারের কথার মাঝেই তানভীর সরকার নিচে নেমে আসে আর তাকে নামতে দেখে উপস্থিত সবাইয়ের ঘাম ছুটে যায়। ভয়ে সবাই দাঁড়িয়ে পড়ে। তামিম সরকার বলে ওঠে, আপনারা বসুন। তামিম সরকারের কথা মতোই সবাই বসে পড়ে, কিন্তু মনে ভয়ই রয়ে গেছে। তানভীর সরকার আসবে অথচ কিছু করবে না, এটা ভাবা দুষ্কর। তানভীরের কথা মতো তামিম সরকার চোখটা বন্ধ করে নেয়, কারণ তিনি ভালোভাবেই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন তাহলে হয়তো তামিম সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তামিম সরকার চোখটা খোলে আর চোখ বড় বড় করে মেলে তাকায় সামনেই চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তানভীরের দিকে। তানভীরের পুরো শরীরে তাজা রক্তে ভরা। বড় করেই তামিম সরকারের কানে গোঙানির আওয়াজ আসে। তিনি নিচে তাকায় আর শুকনো ঢোক গেলে খালেদা রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনও নিচে ছটফট করছে এবং গোঙানি করছে। একটু যদি বাঁচতে পারে সে। তানভীর তার হাতে থাকা সিগারেটটা শেষ করে এক কপে খালেদ রশিদের মাথাটা আলাদা করে দেয়। বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তানভীর তাদের সামনে এসে দাঁড়ায়। তানভীর দাঁড়ানো মাত্রই কয়েকজনের প্যান্ট ভিজে যায় ভয়ে।
তানভীর বলে ওঠে, আমার আব্বাজান হইতাছে আমার জান, আর সেই মাথা দিয়ে আমার আব্বাজানকে মারার পরিকল্পনা করছিল, সেই মাথাটাই আলাদা হওয়া দরকার ছিল। একথা বলে আরও 7 জন নেতার মর্মান্তিক মৃত্যু দেয় তানভীর। সবাই শুকনো ঢোক গিলে। তানভীর বলে ওঠে, আমার আব্বার দিকে যেই চোখ দিয়ে তাকাইবো আর আমি সেই চোখ দিয়েই মার্বেল খেলবো। তানভীর সব নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকের দিকে চলে যায় আর সামনে বসে পড়েন। আর তামিম সরকার এক বালতি দুধ নিয়ে তানভীরের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করছে তামিম সরকার। তানভীর যতবার বাড়িতে রক্তের বন্যা বহায় ততবার তামিম সরকার তাকে দুধ দিয়ে গোসল করায়। এরপর তানভীর সোজা চলে যায় নিজের রুমে আর তামিম সরকার অন্দরমহলে। তামিম সরকার বলে ওঠে, আয়ুব বললে, জি সরকার। তামিম সরকার বলে ওঠে, লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর। আমার তানভীর নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আইয়ুব বলে ওঠে, আজ্ঞে কর্তা। বিকেলবেলা তামিম সরকার ও অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তানভীরের করা কাণ্ডে এখন সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তানভীরের রুমের দরজায় লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তানভীর। তানভীর বরাবরই একই রকমের স্টাইল ফলো করে, হয় পাঞ্জাবি না হয় আঁটো কালো শার্ট, স্লিম ফিট প্যান্ট, যেন প্রতিটি সেলাইয়ে গাঁথাই আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাত পকেটে, চোখে কঠোরতা আর মুখে দাপট। হাতে মোটা একটা স্বর্ণের ব্রেসলেট আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস। তানভীরকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে। তানভীর সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে ওঠে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না, ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটা বলতে বলতে তানভীর চলে যায় আর নেতারা ওইভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল থেকে দুপুর পর্যন্ত ভয়ে ভয়ে কাটে সুভার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে, কারণ সুভা সচরাচর বাড়ি থেকে বেরই হয় না কলেজ ছাড়া। আর কিভাবেই বা তানভীর সরকারের মুখোমুখি হবে, এটা ভেবেই সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আরতিনগরে বড় হওয়ার পাশাপাশি তানভীর সরকারের ভয়ও তার মনে ছিল, যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায়। আর তার সাথে কিভাবে সে দেখা করবে আর কিভাবেই বা তার মুখোমুখি হবে। শোভা চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্রই তার ভয় আরও বেড়ে যায়। তানভীরের 2জন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু শোভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না। শোভার চিন্তার মাঝেই তার মা তাকে ডাকতে আসে ওপরে। মাকে ওপরে আসতে দেখে শোভার আরও ভয় বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? শোভার মা বলে ওঠে, শোভা। শোভা বলে, জি মা, কিছু বলবে? শোভার মা বলে ওঠে, তোর বান্ধবী কাকলি এসেছে তোকে নিতে। তোদের কোচিংয়ে যে বিকেলে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ অবাক হয় শোভা। আর তা জানা মতে এমন কিছুই তো আজকে নেই। তাহলে? শোভার মা বলে ওঠে, কিরে যাবি তো নাকি? শোভা বলে, জি আম্মু। শোভা তার মায়ের সাথে নিচে নেমে আসে। শোভা আসার সাথে সাথে কাকলি বলে ওঠে, চল চল শোভা, তাড়াতাড়ি চল। কাকলি বলে ওঠে, আন্টি আসো তাহলে আমরা। শোভার মা বলে ওঠে, আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকলি শোভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। বাড়ির বাইরে বের হয়ে কাকলি বলে ওঠে, শোভা তুই যা, তাহলে আমি আসি। তানভীর স্যার তোকে যেতে বলেছে। কাকলির কথা শুনে শোভার ভয় আরও বেড়ে যায়। তার মানে এসব তানভীর স্যারের কাজ। শোভা বের হওয়ার সাথে সাথে তানভীরের লোক গাড়ির দরজা খুলে দেয়। আর মানিক বলে ওঠে, ভাবি সাব এত লেট কেলা? ভাই অনেকক্ষণ ধইরা অপেক্ষা করতেছে কইতাম। অতি উত্তরে শোভা কোনো কথাই বলে না। এদিক ওদিক ভালো করে দেখে তড়িৎ গতিতে গাড়িতে উঠে পড়ে। আর তার মনে মনে দোয়া পড়তে থাকে যেন তানভীরের সাথে দেখা না হয়। গাড়ি আর গতি যত দূর বাড়ছিল শোভার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ কয়েকটা পথ যাওয়ার পর গাড়ি আরতিনগরের জঙ্গলে পোড়া বাড়ির সামনে থামে। শোভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে গাড়ির দরজা খুলে দেয়। শোভা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ কয়েকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শোভাকে কয়েকজন পথ দেখিয়ে তাকে যাওয়ার জন্য বলে। শোভা সেই লোকজনকে অনুসরণ করে সামনের দিকে এগোতে থাকে। তানভীর পেছনে হাত করে উল্টো দিকে করে দাঁড়িয়ে রয়েছে। তানভীর হাতের ইশারা করে সবাইকে চলে যেতে বলে আর শোভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তানভীর পেছনে ফিরে তাকায় শোভার দিকে। লাল সিম্পল মিডর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরি লাগছিল শোভাকে। শোভাকে দেখা মাত্রই তানভীরের মুখের নস্কা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোর মতো হয়ে যায়।
সে ধীরে ধীরে সুভার দিকে কাছে আসতে থাকে। তানভীরের প্রতিটি কদমে যেন সুভার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢোক গিলতে থাকে। তানভীর সুভার খুব কাছে চলে এসেছে। সুভা ভয়ে নিজের জামা খামচে ধরে। সুভা তানভীরের থেকে বেশ খাটো হওয়ায় তানভীর ঝুঁকে সুভার ডান গালে চুমু খায়। তানভীরের এমন কাণ্ডে সুভার চোখ বড় বড় হয়ে যায় অটোমেটিক। তানভীর বলে ওঠে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? সুভা মাথা নেড়ে হ্যাঁ বুঝায়, কোনো অসুবিধা হয়নি। তানভীর বলে ওঠে, দেখো আমি মানুষ ভালো না, যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা হবে। তানভীরের কথা শুনে সুভার ভয় আরও বেড়ে যায়। সে শুধু তানভীরের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। নিজে থেকে মুখ ফুটে একটা কথাও বলে না সুভা। তানভীর বলে ওঠে, যাও এখন বাড়ি যাও। এই মাহির, তোর ভাবিকে বাড়িতে দিয়ে আয়। মাহির এসে খুব সম্মানের সাথে সুভাকে সাথে নিয়ে যায়। সুভা যতক্ষণ না যায় তানভীর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভাকে দেখতে দেখতে তানভীর বিড়বিড় করে বলে উঠল, তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তানভীর সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে কথা বলে, আর সিগারেটটা টানতে টানতে রঙ্গমঞ্চখানায় দিকে যায়। আর এদিকে সুভা সারা রাস্তা নিজের গালে হাত দিয়ে রাখে। তানভীর যে হঠাৎ তাকে চুমু খাবে সে কল্পনাও করতে পারেনি। সুভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে, পরীক্ষা কেমন হলো, আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো? সুভা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে কান্না করতে থাকে। বারবার তানভীরের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি তানভীরের কথা না শোনে তাহলে তার মৃত্যু নিশ্চিত, এটা তো সুভা বুঝে গেছিল। অবশ্য তানভীরের ভয়াবহতার কথা সুভা আগেই শুনেছে। যাকে সবাই ভয় পায় সেই পড়ল সুভার গলায়। সুভার নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে। সুভার কান্নার মাঝে তার ফোনে ভিডিও কল আসে তানভীরের। তানভীরের ছবি ভেসে ওঠায় সাথে সাথে সুভার কান্না আরও বেড়ে যায়। এভাবে দুইবার কল ধরে না সুভা। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। সেখানে তানভীর লিখে পাঠায়, আমাকে খারাপ হতে বাধ্য করো না সুভা, ইউ ক্যান্ট হ্যান্ডেল মি। তানভীরের টেক্সট পাওয়ার সাথে সাথে সুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তানভীর কিছু না বলে কিছুক্ষণ সুভার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয়। আর সুভাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণেই আবার ফোনে একটা টেক্সট আসে, সি ইউ টু নাইট, মানে তানভীর আসবে রাতে তার সাথে দেখা করতে। সুভা কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে তানভীরের ভয়, আরেকদিকে তার পরিবার। কোথায় যাবে সে? সরকার বাড়ি। ইলেকশনে প্রচারণা শেষে তামিম সরকার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিং টেবিলে। আর তাদের খাবার পরিবেশন করছেন সরকার বাড়ির কর্ত্রী আয়েশা সরকার। নরম স্বভাবের আয়েশা সরকার ছেলে বলতে অজ্ঞান। ছেলের সম্পর্কে কেউ বিন্দুমাত্র কটু কথা বললে তার চোখে বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতেই আয়েশা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান। এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায়। তামিম সরকার বলে ওঠেন, গিন্নি আপনার ছেলে কি ফিরেছে? আয়েশা সরকার মুচকি হেসে বলে ওঠে, কর্তা আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে? একথা শুনে তামিম সরকার একটা দীর্ঘশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তানভীর যে কখন ফিরবে এটা একমাত্রই তানভীরই জানে। শত চেষ্টা করেও তানভীরকে ঘরে আটকে রাখতে পারেন না তারা। খাওয়া দাওয়া মাঝেই তানভীরের জিভ আসা শব্দ ভেসে আসে। তামিম সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকেন। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে, কিন্তু তানভীরকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটক হতে তানভীর সরকার আসছে। এক হাতে মানুষের কাটা মাথা, আরেক হাতে তার চিরচেনা গোল্ডেন চাপাতি, যা তাতে রক্তে রঞ্জিত, আর চোখে একটা কালো চশমা, যা তাতে একটু ছিটেফোঁটা রক্ত লেগে আছে। তা নিয়ে তানভীর সরকার বাড়িতে প্রবেশ করে। তানভীরের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই নেতারা খাবার ফেলে উঠে দাঁড়িয়ে পড়ে। যে যার মুখোমুখি হয়ে তাকায়, ভয়ে ঘাম ছুটতে থাকে তাদের। তানভীর সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে বলে ওঠে, আম্মাজান আপনি অন্দরমহলে যান, এখানে থাকলে রাতে ঘুমাতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভিতরে চলে যান, কিন্তু তার ছলো ছলো নয়ন বলছে অন্য কথা। তানভীর তার আব্বাজানের পায়ের নিচে বসে আর কাটা মাথাটা রেখে দেয়, দিয়েই নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকান। বলে ওঠে, আপনারা ব্যালট পেপারে ভোটে জিতেন আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তামিম সরকার তানভীরের মুখ বরাবর হাঁটু পেতে বসেন আর মাথায় হাত দিয়ে বলে ওঠেন, কিছু খেয়েছেন আব্বাজান? তানভীর বলে ওঠে, না আব্বা, খাইনি এখনো। তামিম সরকার বলে ওঠেন, ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি।
তানভীর বলল, জি ঠিক আছে। তানভীর কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখেই নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা থাওয়ার নেয়। তানভীর যাওয়া মাত্রই কর্মচারীদের নিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেয় তামিম সরকার আর ছেলের জন্য অপেক্ষা করেন। তানভীর বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসে, একটা সাদা পাজামা ও পাঞ্জাবি পরে নিচে চলে আসেন। তানভীর আসা মাত্রই নেতারা দাঁড়িয়ে যায়। কলিজায় ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যেন তানভীর সরকারের নামই হয়। কথাটা বলে ওঠে চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্যে। তানভীর বসা মাত্রই তামিম সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিজের হাত ধুয়ে খাওয়াতে থাকে ছেলেকে, আর বাকি নেতাদেরও খেতে বলেন। তামিম সরকার বলে ওঠেন, আব্বাজান রাতে বাসায় থাকবেন তো? তানভীর পানি খেতে খেতে বলে ওঠে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, তারে না দেখলে আমার ঘুম আসে না। তামিম সরকার বিশেষ মানুষের কথা জানতে চায় ছেলের কাছে। তা আব্বাজান, সেই বিশেষ মানুষের কথা কি কিছু জানতে পারি? তানভীর বলে ওঠে, আব্বাজান আগে আমি শিওর হয়ে নেই সে কতটুকু আমার বিশেষ মানুষ, তারপর বাড়িতে তুলে নিয়ে আসবো নে। এই কথা বলে তানভীর তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তামিম সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ। নিজের ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখ মুছে দেওয়া সবই করেন। শোভা ভয়ে আতঙ্কে ঘুমাতেই পারছে না, ল্যাম্প লাইট জ্বালিয়ে পড়তে থাকে। কলেজ নেই তো কি হয়েছে, বই তো আছে। আর যাই হোক, পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। শোভা খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় সুভার। সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় সুভার। তানভীর তার সামনে চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্রই সুভার হৃদস্পন্দন বেড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। কিন্তু তানভীর কখন আসলো আর কখন থেকেই বা বসে আছে? সুভার বাবা মা কেন কিছু বলল না? সব মিলিয়ে সুভার খুব ভয় পায়। তানভীর চুপচাপ সুভার সামনে বসে থাকে। তানভীর বলল, কি পড়ছো? সুভা ধীরে ধীরে বলে ওঠে, অ্যাকাউন্টটি। তানভীর সুভার বই নিয়ে বন্ধ করে সাইডে রাখে আর সুভার চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে নেয়। তানভীর বলে ওঠে, বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনে হিসাবটাও তো রাখো। সুভা তানভীরের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তানভীর হঠাৎ ঠান্ডা গলায় বলে ওঠে, তুমি জানো আমি কাকে ভয় পাই? সুভাকে বলে উঠল। সুভা চোখে মুখে আতঙ্ক জমে যায়। যাকে সবাই ভয় পায় সে আবার কাকে ভয় পায়? তানভীর বলে ওঠে নিজের রাগে। আমি রেগে গেলে ভিতরের জানোয়ারটা আর থামে না। তানভীর নিজের মুখ সুভার কানের কাছে নিয়ে আস্তে আস্তে বলে ওঠে, তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলিনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও এই ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। তানভীরের কথা শুনে সুভার চোখে পানি চলে আসে। সুভার চোখে পানি দেখে তানভীর তা নিজের হাতে মুছে দেয় আর সুভার মাথায় হাত বুলোতে বুলোতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে, গ্রহণ করো আমাকে। তোমাকে আজকের রাতটা সময় দিলাম, কালকে বিকেল 5টায় আমি তোমার উত্তরের অপেক্ষা করব। শোভা শুধু মাথা নিচু করে তানভীরের কথা শোনে। ভয়ে তার ভিতর থেকে কোনো কথাই বের হয় না। তানভীর উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়, যে ঘুরে আবার ফিরে আসে সুভার কাছে। এসে একটু ঝুঁকে সুভার মুখ বরাবর সুভাকে বলে, তানভীর তোমাকে একটা চুমু দেই? সুভা ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, জি। তানভীর সুভার গালে চুমু দেয়। তানভীর উঠে দাঁড়ায়, তারপর বলে ওঠে, উত্তরটা যেন হ্যাঁ হয় সুন্দরী, না হলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। একথা বলে তানভীর চলে যায় সুভার রুম থেকে আর শোভা পাথরের মূর্তির মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। সে তানভীরকে মন থেকে মানতেই পারছে না, আবার না মেনেও কোনো উপায় নেই। খুব ভয় আর দোটানার পাড়ে পড়ে আছে শোভা। সারা রাত তার চোখের পাতা এক করতে পারি না। তানভীর সুভার বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায় আর নিজের রুমে গিয়ে সেদিনে সুভার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়। তানভীর খুব মনোযোগ সহকারে সুভার নাচের ভিডিও দেখতে থাকে আর বলে ওঠে, পরি, আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি, তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে। আয়েশা বেগম বলে উঠলেন, তানভীরকে আটকানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে তানভীরের বাবা। তামিম সরকার আয়েশা বেগমের কথায় কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে থেকে শুধু তার কথাগুলো শুনছিলেন। আয়েশা বেগম আবার বলে উঠলেন, আমি বলি কি, তানভীরের একটা বিয়ে দাও। এবার তামিম সরকার একটু নড়েচড়ে বসেন আর বলে ওঠেন, গিন্নি আপনার ছেলের মাঝে আমি নিজের যুবক বয়সের ছায়া দেখতে পাই। আপনাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে বিবাহ করেছিলাম, দেখবেন আপনার ছেলেও একদিন সেম কাজটাই করবে। আয়েশা বেগম একটু অন্যমনস্ক হয়েই বলে ওঠেন, বাপকে বেটা এক তো হবেই। তামিম সরকার বলে উঠলেন, যেই আয়েশার জন্য আমার মতো লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে তার কথার দাম নেই বলছেন গিন্নি? প্রতি উত্তরে আয়েশা বেগম বলে উঠলেন, আমি চাই না আমার তানভীর আপনার যুবক বয়সের রূপ ধারণ করুক কর্তা, আপনি তারে বুঝান।
তামিম সরকার আয়েশা বেগমের মনের অবস্থা বুঝতে পারে। একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে কেউ চিন্তাই করে না। তামিম সরকার উঠে দাঁড়ায় তানভীরের ঘরে যাওয়ার জন্য। না, এভাবে সে তানভীরকে দ্বিতীয় তামিম সরকার পরিণত করতে পারবে না। তামিম সরকার এক কাপ কফি নিয়ে তানভীরের ঘরের দিকে যায় আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভিতরে ঢুকে পড়েন। তানভীর তখনও এক দৃষ্টিতে স্ক্রিনে শুভা সেদিনের নাচের ভিডিও দেখছিল। কে এলো বা কে গেল তার কোনো হেলদোল নেই। তামিম সরকার কফিটা টি টেবিলে রেখে তানভীরের পাশে বসেন, তার মাথায় হাত দেন। হঠাৎ মাথায় হাত পড়াতে তানভীরের ধ্যান ভাঙে। সে টিভি অফ করে তামিম সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়েন। তামিম সরকারও কিছুক্ষণ ছেলের মাথায় হাত বুলাতে থাকেন। তারপর কিছু সময় যাওয়ার পর তামিম সরকার বলে ওঠেন, বাবা যান, একটা কথা বলি আপনারে। তানভীর তার বাবার কোলে মুখ গুজে বলে ওঠেন, আমাকে কিছু বলার জন্য আপনাকে কি পারমিশনের দরকার আছে আব্বাজান? তামিম সরকার মুচকি হেসে ছেলের কপালে চুমু খায়। তামিম সরকার বলে ওঠেন, আপনি জানেন আমি এই দুনিয়াতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? প্রত্যুত্তরে তানভীর বলে উঠল, জি আব্বাজান, আপনি আমার আম্মাকে ভালোবাসেন। তামিম সরকার বলে ওঠেন, আপনাকেও। তানভীর চোখ খুলে আবার আব্বাজানের দিকে তাকায়। তামিম সরকার বলে ওঠেন, আব্বাজান, আপনি ছাড়া কেউ নেই আমাদের। আমাদের কলিজা আপনি। আপনার কিছু হয়ে গেলে আমি আর আপনার আম্মা পাগল হয়ে যাব। তানভীর উঠে বসে আব্বাজানের সামনে বসে তামিম সরকারের হাত ধরে বলে, আব্বাজান ধরেন, আপনার দুটো চোখ অন্ধ হয়ে গেল। আপনি কি কিছু দেখতে পারবেন? আপনার কি আর বাঁচতে মন চাইবে? তামিম সরকার তানভীরের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকেন তার দিকে। তানভীর আবার বলে ওঠে, আব্বাজান, আপনি হইলেন আমার সেই চোখ। চোখ ছাড়া মানুষ কেমনে বাঁচে বলেন? আপনাদের যারা মারার পরিকল্পনা করবে তাদের মরাটা ফরজ হয়ে যাবে। তামিম সরকার বলে ওঠেন, বাবা, কার মরা কখনো ফরজ সেটা মহান আল্লাহই ঠিক করবে। আমরা সাধারণ মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারাই অন্য জীবের ক্ষতি হয়। তানভীর বলে উঠল, সেই জন্যই আপনার ক্ষতি করা সব লোককে আমি পরপারে পাঠাই আব্বা। তামিম সরকার বুঝতে পারে তার ছেলে তার মতোই হয়ে গেছে। কথায় আছে, বাপকে বেটা। হয়তো সেই জন্যই তার পাপের ফলস্বরূপ তানভীর এখন দ্বিতীয় তামিম সরকারে পরিণত হয়েছে। তামিম সরকার ছেলেকে আর কিছু বললেন না। এখন তানভীরকে কিছু বলা মানে নেহাতি বোকামি কাজ ছাড়া আর কিছুই নয়। তানভীর আবারও তার বাবার কোলে শুয়ে পড়ে। তারপর তামিম বলে ওঠে, তা বাবা, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? তানভীর বলে ওঠে, আমার সর্বনাশ আব্বাজান। তামিম সরকার একটু ঘাবড়ে যেয়ে ছেলেকে শক্ত করে ধরেন। তামিম সরকার বলে ওঠেন, এত বড় কার সাহস আমার ছেলে সর্বনাশ করবে? তানভীর জোরে নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, এই সর্বনাশ সেই সর্বনাশ নয় আব্বা, কঠিন রোগে ধরেছে আমাকে। তামিম সরকার এবার বুঝতে পারেন তার ছেলে কোন সর্বনাশের কথা বলছে। তামিম সরকার আর তানভীর সরকারের কথার মাঝে তানভীরের একটা কল আসে। প্রাইভেট নাম্বার দেখে ফোনটা রিসিভ করে। বলে ওঠে তানভীর, কে এমন করতেছে? দাঁড়া, আসতেছি। কথা বলতে বলতে তানভীর রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে যায়। মাঝে তামিম সরকার কি হয়েছে জানতে চাইলে সে কিছুই বলে না। রাগের মাথায় বের হয়ে যায় তানভীর। তামিম সরকারও বুঝে গেছেন কালকে সকালটা রক্ত দিয়ে শুরু হবে। তানভীরকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডব ও তার সাথে বের হয়ে যায়, কারণ তারা জানে ঠিক কি হয়েছে। তানভীর নামতে নামতে হুঙ্কার দিয়ে বলে ওঠে, এই মাহির, আমার চা পাতিটা নিয়ে আয়। কথাটা শোনা মাত্রই মানিক দৌড়ে গিয়ে তানভীরের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চাপাতিটা নিয়ে আসে আর তানভীরের সাথে খোলা জিপে বসে পড়ে। সবার মাঝে এক প্রকার আতঙ্ক বাসা বাঁধে। তানভীর যেদিন খেপে যায় সেদিন তার ভিতরে জানোয়ারটা জাগ্রত হয়। তাকে থামানো মুশকিল। তানভীর জিপ থেকে নেমেই শহরের দেয়ালগুলো ভালো মতো দেখে আর রাগে চোয়াল শক্ত করে ফেলে। প্রতিটি দেয়ালে তার আব্বাজানের ছবিতে জুতোর ছাপ দেওয়া, রীতিমতো কালি দিয়ে জুতোর পিছনে ভরিয়ে তামিম সরকারের প্রতিটি পোস্টে দেওয়া। পোস্টারগুলো দেখা মাত্রই তানভীরের ভেতরে জানোয়ারটা নড়ে ওঠে। সে খুব জোরে ধমক দিয়ে ওঠে, সাকিব। সাকিব বলে ওঠে, ভাই, এখনই আমি উড়াইয়া দিতেছি। তানভীর বলে ওঠে, না, ওরে ধরিয়া রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়। সাকিব আর মানিক বের হয়ে যায় কামাল আর তার দলের ছেলেদের ধরার জন্য, আর তামিম, মাহির, বাকিরা সোজা চলে যায় রঙ্গমঞ্চখানায়। আজ আরেকবার আরতিনগরে রক্তের বন্যা বইবে। আজকে আরেকবার আরতিনগরে লাশের বিছানা পড়বে। ঠিক 20 মিনিট পর কামাল পাটোয়ারি আর তার দলের লোকজনদের ধরে নিয়ে আসা হয়। এসেই তানভীরের পায়ের নিচে রাখা হয়। তানভীর কামাল পাটোয়ারিকে দেখা মাত্রই তার সিগারেটটা ফেলে দিয়ে চাপাতি দিয়ে ঝাঁপিয়ে পড়ে কামাল পাটোয়ারির উপর। তানভীর চিৎকার করে বলে ওঠে, তুই আমার আব্বার পোস্টে জুতার কালি লাগাস?
তোর পা আজকে আমি 6 টুকরো করব। চিৎকার করে কথাগুলো বলতে বলতে তানভীর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। এক এক করে 17 জনকে তানভীর পরপারে পাঠায়। মৃত্যুর বিছানা করে তানভীর বলে ওঠে, ভোর হইতে আর কতক্ষণ সময় আছে? মাহির ঘড়ি দেখে জানায় 2.5 ঘন্টা। তানভীর বলে ওঠে, এই 2.5 ঘন্টার আগে আমার আব্বার পোস্টারগুলি নতুন করে লাগাও। আর সাকিবকে আর কিছু বলতে হলো না। সাকিব বলে উঠল, ভাই রেডি, এখনই উড়াইয়া দিতাছি। তানভীরের নির্দেশ মতো লাশগুলিকে গাড়িতে রেখে বোমা ব্লাস্ট করানো হয়, যেন একটা নর্মাল ঘটনা লাগে। প্রায় সারা রাত চলে তানভীরের হত্যাকাণ্ড। শেষ প্রহরে তানভীর বাড়ি চলে আসে আর পোশাক পরিবর্তন করার জন্য যায়, কারণ আজকে সে তার বিশেষ মানুষের সাথে দেখা করবে। তানভীর হাজার হিংস্র হলেও ইদানিং সুভার সামনে কেমন শান্ত ছেলের মতো থাকে। শিকদার বাড়ি। প্রায় সারা রাত কেটে যায় সুভার চিন্তা আর ভয়ে। তানভীরকে যেমন গ্রহণ করা তার জন্য কঠিন, ঠিক তেমনই তাকে অস্বীকার করা আরো বেশি কঠিন। এভাবেই রাত পার হয় সুভার। খুব সকালে সুভার ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় মাকে রান্নায় সাহায্য করার জন্য। সুভার মা ও মাঝে মাঝে ভাবে, অবাকও হয়, তার এই একরত্তি মেয়ে কি সুন্দর বড়দের মতো সব গুছিয়ে কাজ করে। শুভা মায়ের সাথে সাহায্য করে নাস্তা করে উপরে চলে আসে। রুমে এসে শুভা দেখে তার ফোনে 13টা মিস কল আর 7টা টেক্সট। নাম্বারটা দেখা মাত্রই শুভার গলা শুকিয়ে যায়। তানভীর এত সকালে তাকে টেক্সট দিয়েছে। শুভা খুব ভয় পেয়ে যায়। তারপর টেক্সট দেখে তানভীর 6টা অ্যাংরি ইমোজি দিয়েছে। এবার শুভার ফোনে টেক্সট আসে বারান্দায় আসার জন্য। শুভার সাথে সাথে বারান্দায় চলে যায়। তানভীর 2 হাত ভাঁজ করে শুভার বারান্দার দিকে তাকিয়ে নিচে দাঁড়িয়ে আছে। চোখে কালো সানগ্লাস। চুপচাপ দাঁড়িয়ে থাকলেও মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। শুভা আসা মাত্রই সাকিব একটি কাগজ ছুঁড়ে মারে। কাগজটা এসে বারান্দায় পড়ে। এতদিন বোমা মারতে মারতে নিশানা একদম সঠিক হয়ে গিয়েছে। সোজা নিশানা অনুযায়ী কাগজ যায়। তানভীর শুভাকে ইশারা করে কাগজটি নেওয়ার জন্য। শুভা ভয়ে ভয়ে কাগজটি নেয় আর খুলে দেখে তানভীর বলে উঠল, 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, না হলে আমি উপরে আসবো। তানভীরের থ্রেড শুনে সুভা শুকনো ঢোক গিলে, কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে? সুভার চিন্তার মাঝেই তার মা চলে আসে তাকে ডাকতে। সুভা মায়ের গলার আওয়াজ পেয়ে সাথে সাথে রুমে চলে আসে। সুভার মা রুমে ঢুকে বলে ওঠে, কিরে শুভু, তোর কলেজ থেকে যে আজকে তোদের নতুন কলেজে দেখাতে নিয়ে যাবে, বলিসনি তো এ কথা? সুভা তার মায়ের কথায় আগামাথা কিছুই বুঝতে পারে না। কলেজ তো বোমা দিয়ে ব্লাস্ট করা হয়েছিল, তাহলে আজকে কিভাবে নিয়ে যাবে? সুভার মা বলে ওঠে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আয়, তোদের মর্নিং বিভাগের হেড মিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। এই কথা বলে সুভার মা নিচে চলে যায়। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। সুভার কাছে পুরো বিষয়টা কেমন যেন লাগে। সুভা কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে সুভার কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসেছিল। পুরো বিষয়টা এমন হয়ে গিয়েছে যে দেখে মনে হচ্ছে শিক্ষার্থীদের বাড়ি গিয়ে গিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে নিয়ে আসছে। সুভা তাদের সাথে বেরিয়ে পড়ে বাইরে। সুভা বাইরে বেরিয়ে এসে দেখে সবাই মিলে তানভীরের গাড়ির দিকে যাচ্ছে। তানভীরকে দেখা মাত্রই সুভার ভয় আরও বেড়ে যায়। সবাই তানভীরের গাড়ির কাছে যেয়ে তাকে সালাম দেয়। তানভীর সালাম নিয়ে সোজা সুভার সামনে দাঁড়ায় আর তার হাতটা ধরে নিয়ে যেতে থাকে তার সাথে। সুভাকে নিয়ে যেতে যেতে তানভীর বলে ওঠে, সুভা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না, বাকিটা দেখেন ওর পরিবারকে কিভাবে ম্যানেজ করবেন। একথা শুনে সুভার কলেজ টিচাররা মাথা ঝাঁকিয়ে তানভীরকে নিশ্চিত করেন যে তারা বিষয়টা সামলে নেবে। তানভীর সুভার হাত ধরে তাকে গাড়িতে বসায়। তারপর তার পাশে সিটে নিজে বসে পড়ে। সুভা খুব জড়সড় হয়ে তানভীরের পাশে বসে। তানভীর সবসময় এই মার্সিডিজ গাড়ি ব্যবহার করে না, সারাদিন খোলা জিপ নিয়েই থাকে। কিন্তু সুভার সাথে থাকায় তানভীর আজকে মার্সিডিজ এ বসেছে। তানভীর বসা মাত্রই লক্ষ্য করে সুভার হাত পা কাঁপছে থরথর করে, এমনকি প্রচণ্ড ঘামছে সুভা। তানভীর সুভার পাশে সিটে বসে তার হাতটা ধরে ফেলে। তানভীর বলে ওঠে, এখনো তো কাঁপাকাঁপির মতো কিছুই হয়নি, তাহলে নার্ভাস হচ্ছ কেন? সুভা কিছু বলে না, শুধু মাথা নিচু করে তাকিয়ে থাকে। তানভীর বলে ওঠে, কাকা পোড়া বাড়িতে নিয়ে চলেন। ড্রাইভার বলে ওঠে, জি ছোট কর্তা। তানভীরের কথা মতো গাড়িটা পোড়া বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তানভীর সুভার ডান হাত ধরে রেখে তার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর সুভা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলতে আর না পারছে নিজের হাত ছাড়াতে। হঠাৎ গাড়িতে গান বেজে ওঠে আর গানটা শুনে সুভার ভয় আরো বেড়ে যায়। তানভীর শুধু সুভার দিকে তাকিয়েই থাকে। তানভীর বলে ওঠে, ধরে নাও গানটার প্রতিটি লাইন তোমার জন্য গাওয়া হচ্ছে।
তানভীরের কথা শুনে সুভা চোখ বন্ধ করে ফেলে আর মনে মনে বলে ওঠে, না জানি আমার সাথে কি হতে যাচ্ছে। ভয় আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না। যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না। ঠিক তেমনটা হয়েছিল সুভার সাথে। জ্ঞান পড়ার বয়স থেকে যার নাম শুনতে ভয় লাগতো, তার নামের সাথে শত রক্তের গল্প জড়িত। যার নামই শুনলেই ভয় পায়, তাকে কিভাবে ভালোবাসবে সুভা? পোড়াবাড়ি। পোড়াবাড়ি হলো তানভীরের রক্তপাতের সূচনার স্থান। সেখান থেকে জন্ম হয় এক রক্তপিপাসু লোকের সূচনা। আর যার না আছে ভয় আর না আছে মনুষ্যত্ব, কিন্তু এই ভয়হীন মানুষটার মধ্যে রয়েছে অসীম ভালোবাসা। তানভীর সরকারের মতোই হৃদয়হীন লোকও যে কারো প্রেমে পড়তে পারে, এটাই ছিল আশিনগরে সবচেয়ে আশ্চর্যের বিষয়। তানভীর সারা রাস্তা সুভার হাত ধরে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভাও ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। না পারছে তানভীরের হাত থেকে নিজের হাতটি ছাড়িয়ে নিতে, আর না পারছে মুখ আড়াল করে বসে থাকতে। গাড়িতে হঠাৎ ব্রেক করায় তানভীরের ধ্যান সরে যায় সুভার থেকে। তানভীর বলে ওঠে, কি কাকা, এত সুন্দর দৃশ্য দেখতে বাধা দিচ্ছ কেন? ড্রাইভার বলে ওঠে, আজ্ঞে ছোট কর্তা, চলে এসেছি আমরা। তানভীর সুভার থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয়। তানভীরের গাড়ির আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির চারপাশে আর তানভীরের দরজা খুলে দেয়। আর তানভীর নেমে পড়ে। তানভীর নামার সাথে সাথে আরেকজন সুভার দরজা খুলতে যায়। তখনই তানভীর বলে ওঠে, খবরদার, শি ইজ মাই লেডি, চোখ নামা। তানভীরের কথা শুনে সবাই জড়সড় হয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে রাখে। আর তানভীর অপর পাশে চেয়ে সুভার গাড়ির ডোর খুলে দেয়। তানভীরকে গাড়ির ডোর খুলতে দেখে তার পঞ্চপাণ্ডবের চোখ কপালে উঠে যায়। তানভীর সরকার, সে কারোর জন্য এভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য। সাথে সাথে তারা চোখ নামিয়েই নেয়। তানভীর ডোরটা খুলে হাত বাড়ায় সুভার দিকে। সুভা প্রথমে আমতা আমতা করলেও তানভীরের চোখ রাঙানো দেখে সাথে সাথে তার হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে। তানভীর সুভাকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরেই সামনের দিকে যেতে থাকে। সুভা ও তানভীরের পিছু পিছু হাঁটতে থাকে। তাদের সাথে তানভীরের পাঞ্চপাণ্ডব ও পিছু নেয়। কিছু দূর যেতেই তানভীর দাঁড়িয়ে পড়ে আর পিছু ফিরে শান্ত গলায় বলে ওঠে, তা ভাইরা, ভাই ভাবি রোমান্স দেখতে যাচ্ছ সাথে? ভাগ এখান থেকে। তানভীরের ধমক দেওয়ার সাথে সাথে সবাই যে যার মতো দৌড় দেয় আর তানভীর ও সুভাকে নিয়ে একদম পোড়াবাড়ির মাঝে চলে আসে। তানভীর সুভাকে মাঝে দাঁড় করায় আর সুভার দুই হাত ধরে। সুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তানভীর সুভাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই সুভা অনুভব করে কিছু একটা পড়ে তার কাঁধ ভিজে যাচ্ছে। সুভার সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আঁতকে ওঠে। সুভা ভয় নিয়ে তানভীরের দিকে তাকায়। তানভীর তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সুভার দিকে তাকিয়ে। ভয়ে আর আতঙ্কে সুভা নিজের জ্ঞান হারিয়ে তানভীরের বুকে ঢলে পড়ে আর তানভীর তার শক্ত বাহু দিয়ে সুভাকে ধরে রাখে। সাথে সাথে পঞ্চপাণ্ডব হাজির হয়। তাদের মুখে প্রচণ্ড ভয়ের আভাস পাওয়া যায়। তখন মানিক বলে ওঠে, ভাই। তানভীর বলে ওঠে, ইস, কোনো কথা নয়। তানভীর এক ঝটকা দিয়ে তার ধরে রাখা চাপাতিটা ফেলে দেয় আর সুভার ওড়না এক সাইড ছিঁড়ে তার হাতে পেঁচিয়ে নেয়। সুভাকে আধগোলা করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয় আর খুব হিংস্রতা নিয়ে সামনে এগোতে থাকে। তানভীর বলে ওঠে, মাহির, চাপাতিটা দে। তানভীরের হুঙ্কারের সাথে সাথে মাহির তাকে চাপাতি দিয়ে দেয় আর তানভীর তা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তানভীর সামনে এগিয়ে যেতে সাকিব বাইক নিয়ে চলে আসে আর তানভীরে তাতে উঠে পড়ে। কিছুক্ষণ আগে তানভীর সুভার দুই হাত ধরে তার মনের কথাগুলো বলতে যাচ্ছিল। ঠিক তখনই একটা উড়ন্ত চাপাতি সুভার কাঁধ বরাবর আসে আর সাথে সাথে তানভীর তা হাত দিয়ে ধরে ফেলে। চাপাতির গতি একটু বেশি হওয়ায় তানভীরের হাত বেশ অনেকটা কেটে যায় আর সুভার কাঁধ ভিজে যায় রক্তে। এমন দৃশ্য দেখে সুভা নিজেকে আর ধরে রাখতে পারে না, নেতিয়ে পড়ে তানভীরের বক্ষে। বর্তমান তানভীর চাপাতি হাতে নিয়ে বাইকে চড়ে দুজন লোককে তাড়া করে। লোক দুটোর দৌড়ানোর গতি বেশ ভালোই ছিল, কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে কিছুই না তা। তাই খুব সহজেই ধরা পড়ে যায় তারা। সাকিব চলন্ত বাইক থেকে নেমে পড়ে আর তানভীর ফুল স্পিড দিয়ে সেই লোক দুটোকে ধরে ফেলে। লোক দুটোর কাছে যেতেই তানভীর বাইক তাদের চারপাশে ঘোরানো শুরু করে আর অপর হাতে থাকা চাপাতি দিয়ে তাদের গলা কাটে। কোনো কিছু বলার সুযোগও দেয় না তানভীর। হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। দুজন লোকের রক্তে রাস্তাটা প্রায় লাল হয়ে ভরে যায়। কিছুক্ষণ পরেই তানভীরের পঞ্চপাণ্ডব চলে আসে। মানিক বলে ওঠে, ভাই, সব ক্লিয়ার করতেছি। তানভীর চাপাতিটা মাহিরের হাতে দিয়ে দেয় আর সিগারেট টান দিতে দিতে পোড়াবাড়ির উদ্দেশ্যে চলে যায়।
তানভীর পোড়াবাড়ি এসেই গাড়ির কাছে চলে যায় আর ডোর খুলে দেখে সুভা তখনও অজ্ঞান হয়ে আছে। তানভীর সুভাকে কোলে নিয়ে পোড়াবাড়ির ভিতরে চলে যায়। তানভীর সুভাকে নিজের কোলে বসিয়ে দুগালে কয়েকবার টোকা দেয়, কিন্তু সুভা ওঠে না। তানভীর তখন ড্রাইভারকে বলে ওঠে, কাকা। ড্রাইভার বলে ওঠে, আজ্ঞে কর্তা। পানিটা নিয়ে আসেন তো কাকা। ড্রাইভার পানির বোতল এনে তানভীরের হাতে দেয় আর তানভীরের ইশারাতে চলে যায়। তানভীর সুন্দর করে জলে ছিটা দেয় সুভার মুখে। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে সুভা ধীরে ধীরে চোখ খোলে। চোখ খোলার সাথে সাথে তানভীরের মুখটি দেখতে পায় আর ভয়ে তাড়াতাড়ি করে উঠতে যায়, কিন্তু তানভীর তাকে খুব শক্ত করে ধরে ফেলে। সুভা ভালো মতো লক্ষ্য করে যে তানভীরের কোলে। তানভীর কোনো কথা না বলে সুভাকে জড়িয়ে ধরে আর তানভীরের গায়ে রক্তগুলো সুভার গায়ে লেগে যায়। সুভা ভয়ে কাঁপতে থাকে। সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিছুক্ষণ পর তানভীর সুভাকে ছেড়ে তার গালে লেগে যাওয়া রক্তগুলো মুছতে থাকে। তানভীর সুভার মুখ পরিষ্কার করতে করতে বলে, এত শুকনো হাড্ডি কেন তুমি? সুভা হঠাৎ এমন প্রশ্নে কি বলবে কিছুই ভেবে পায় না। তানভীর বলে ওঠে, এত চিকনা কেন তুমি? ওজন বলতে কিছু নাই, বাপ মা খাইতে দেয় না নাকি? প্রত্যুত্তরে সুভা মাথা নিচু করে আস্তে আস্তে বলে ওঠে, জি দেই। তানভীর বলে ওঠে, জি দেই, খেয়ে দে ওজন বাড়াও, শুকনা মাইয়া আমার পছন্দ না। সুভা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। তানভীর সুভাকে নামায় তার কোল থেকে আর সেও উঠে দাঁড়ায়। তানভীর ড্রাইভারকে ডেকে ওঠে, কাকা। তানভীরের ডাক শুনে ড্রাইভার তাড়াতাড়ি চলে আসে আর বলে ওঠে, জি ছোট কর্তা। তানভীর বলে ওঠে, ওরে বাড়ি দিয়ে আসেন। আর ড্রাইভার বলে ওঠে, জি। তানভীরের নির্দেশ মতো ড্রাইভার সুভাকে নিয়ে যেতে থাকে আর তানভীর তাকিয়ে থাকে সুভার যাওয়ার দিকে। সুভা একটু দূরে যেতেই তানভীর খুব জোরে সুভার নাম ধরে ডাক দেয়, এই সুভা। তানভীরের ডাক শুনে সুভা থমকে যায় আর দাঁড়িয়ে পড়ে সেখানে। তানভীর দৌড়ে গিয়ে সুভার কাছে চলে যায় আর ঝটপট করে বলে ওঠে, তোমাকে একটু জড়িয়ে ধরি। প্রত্যুত্তরে সুভা বলে ওঠে, জি। তানভীর বলে ওঠে, থ্যাংক ইউ। তানভীর থ্যাংক ইউ দিয়ে সুভাকে জড়িয়ে ধরে আর সুভা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। সে তানভীরকে ধরার জন্য সম্মতি দেয়নি, কিন্তু তানভীর সুভার জিকে সম্মতি ভেবে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তানভীর সুভাকে ছেড়ে দেয়। তানভীর বলে ওঠে, যাও বাড়ি যাও। সুভা মাথা হেলিয়ে গাড়িতে উঠে বসে আর তানভীর সুভার গাড়ির দরজা লাগিয়ে তাকে বিদায় দেয়। সুভা গাড়ি না যাওয়া অবধি তানভীর তাকিয়েই থাকে আর তানভীর বলে ওঠে, সর্বনাশ হয়ে গেছে আমার, ফেঁসে গেছি আমি। তানভীর খুব জোরে জোরে নিজের মধ্যেই এই কথাগুলো বলতে থাকে আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। মানিক এসে বলে ওঠে, কেডা করলো আপনার সর্বনাশ ভাই, আমারে কন খালি। তানভীর মানিকের কথা শুনে পিছনে ফিরে তাকায় আর তার পাশে থাকা টাকলা মফিকের হাত ধরে টান দিয়ে তার মাথায় একটা চুমু খায় আর বলে ওঠে, এই টাকলাই আমার সর্বনাশ করেছে, ধরো রে। তানভীরের কথা শুনে বাকি চারজন টাকলা মফিসের উপরে ঝাঁপিয়ে পড়ে আর যে যার মতো কিল ঘুষি মারতে থাকে। অন্যদিকে তানভীর সুভাকে জড়িয়ে ধরার মুহূর্তগুলো ভুলতে পারে না। মাফিসের দিকে বলে ওঠে, আল্লাহ রে, মা রে, বাবা রে, ওরা আমার সর্বস্বই লুইটা নিল, বাঁচান ভাই আমারে, বাঁচান ও ভাই। টাকলা মাফিসের চিৎকারে তানভীরের টনক নড়ে। সে পিছনে ফিরে দেখে আসলেই মাফিসকে ধরে বাকিরা রামগেলানি দিচ্ছে। তানভীর বলে ওঠে, শালার ভাইরা থাম, আমার টাকলার টাক ফাটাইতাছস কেন? তানভীরের কথা শুনে বোমা সাকিব প্রতিবাদ করে বলে ওঠে, না ভাই, ও আপনার সর্বনাশ করেছে, ওরে ছাড়ুম না। মানিকও সঙ্গ দিয়ে বলে ওঠে, হো ভাই, আজকে ওরে সানডে মানডে ক্লোজ করুম। মানিক আর বোমা সাকিবের কথা শুনে তানভীর নিজের মাথায় নিজেই হাত দেয় আর বলে ওঠে, ওর মতো টাকলা আমার কি সর্বনাশ করব, ছাড় ওরে। তানভীরের কথা শুনে সবাই টাকলা মফিজকে ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণে মফিজের অবস্থা প্রায় শেষ। মফিজের গেঞ্জি ছেঁড়া, জুতো ছেঁড়া আর মুখের আকৃতি প্রায় 12টা বাজিয়ে দেয় তারা। মফিজ ধীরে ধীরে তার ছেঁড়া জুতোটা হাতে নেয় আর সামনে থাকা চারজনের দিকে তাকায়। আবেগে যে তারা মফিসের 12টা বাজিয়ে ছেড়েছে সেটা এতক্ষণে বুঝে গেছে তারা। যে যার মুখের দিকে তাকায় আর মফিস নিজের জুতোর দিকে তাকিয়ে বাকিদের দিকে তাকায় আর খুব জোরে একটা গাড়ি দিয়ে তাদের ধাওয়া করে। আর বাকিরা যে যার মতো পোড়া বাড়ির আশেপাশে লুকিয়ে পড়ে, কারণ টাকলা মফিস আজকে আর টাক দিয়েই বাকিদের শেষ করবে বলে নিয়ত করে ফেলে। আর তানভীর তাদের এই দৃশ্য দেখে ভ্রু কুঁচকে তাকিয়েই থাকে। তানভীর মনে মনে ভাবে, কপাল করে 5টা সঙ্গী পেয়েছি, 5টাই 5 প্রকারের পাগল। তাদের দৌড়াদৌড়ি এভাবে চলতেই থাকে যতক্ষণ না তানভীরের ঝাড়ি পড়ে। তানভীর খুব জোরে ধমক দেওয়ার সাথে সাথে সবাই যে যার মতো দাঁড়িয়ে পড়ে আর তানভীর আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে। পায়ের কাছে মোটা লাঠিটা পড়ে থাকতে দেখে তানভীর তা হাতে নিয়ে নেয় আর তাদের ধাওয়া করতে শুরু করে। মাহির বলে ওঠে, ভাই খেপেছে রে, পালা রে শালার ভাইরা পালা।
মাহির এই চিৎকার শুনে বাকিরা সবাই যে যার অবস্থায় লুকিয়ে পড়ে। এভাবেই সারা বিকেল পার হয় তাদের শিকদার বাড়ি। সারা রাস্তা শুভা খুব ভয়ে ভয়ে আসে। তার কাঁধে এখনো মানুষের রক্ত লেগে আছে, আর তার সারা শরীরে তানভীর। শুভা খুব নরম স্বভাবের হওয়ায় কোনো ছেলের সাথে মেলামেশা করেনি এখনো পর্যন্ত। পড়াশোনা ছাড়া কখনো বাড়ির বাইরে বেরোই হতো না শুভা, কিন্তু আজকে কেউ একজন তাকে জড়িয়ে ধরলো। তার বয়সী মেয়েরা যেখানে এত অ্যাডভান্স, সেখানে শুভা নিজেকে রেখেছে অতি সাধারণভাবে। প্রতিটি মেয়ের মতো শুভাও তার বিয়ে নিয়ে, জীবনসঙ্গী নিয়ে এক অন্যরকম চিন্তাভাবনা করে রেখেছে। বান্ধবীদের সাথে আড্ডায় সবসময় শুভা বলতো খুব ভালো একজন মানুষের সাথে বিয়ে হবে, অতি সাধারণ একজন মানুষ তার জীবনসঙ্গী হবে। কিন্তু কে জানতো তানভীরের মতো এমন রকজোটা মানুষের পাল্লায় পড়বে শুভা। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে শুভা খুব আতঙ্কে থাকে। যদি তার মা জানতে চায়, কি বলবে তাকে? কোথায় থেকে আসলো এত রক্ত তার শরীরে? শুভা চিন্তার মাঝে তার মা দরজা খুলে দেয়, আর শুভাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুভার মা বলে ওঠে, কি রে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? শুভা বলে ওঠে, এমনি মা। শুভার মা বলে ওঠে, আয় জলদি। শুভা মায়ের সাথে ভেতরে ঢুকে পড়ে, আর মনে মনে দোয়া পড়তে থাকে যেন তার মা কিছু জানতে না পারে। শুভার মা বলে ওঠে, মেয়েটা এখন কেমন আছে রে শুভু? শুভা বলে ওঠে, কোন মেয়ে মা? শুভার মা বলে ওঠে, আরে যার অ্যাক্সিডেন্ট হলো, তুই যাকে ধরে হসপিটালে নিয়ে গেছিলি। মায়ের কথা শুনে শুভা তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না, শুধু বোঝার চেষ্টা করে তার মা কি বলতে চাচ্ছে। শুভার মা আবার বলে উঠল, দেখেছিস কত রক্ত লেগে আছে গায়ে? মেয়েটা কি অনেক ব্যথা পেয়েছে? শুভা এবার তার মায়ের কথা বুঝতে পারে, কিন্তু তার মাকে এই ঘটনাকে সাজিয়ে বলল। শুভা চিন্তার অবসান ঘটিয়ে তার মা জানায়, তাদের বাংলা মিস জানিয়েছে কল দিয়ে, আর কালকে নতুন কলেজে নিয়ে অ্যাডমিশন করাবে সেটাও বলেছে। শুভা আর বুঝতে বাকি থাকে না এগুলো কার কার সাজি। শুভা তার মায়ের সাথে কথা বলে রুমে চলে যায়, আর একটা লম্বা শাওয়ার নেয়। শুভা তার চুল মুছতে মুছতে ফোনের টেক্সট আসার শব্দ পায়। চুল মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখে তানভীরের টেক্সট। শুভা খুব দ্বিধা নিয়ে টেক্সটটা ওপেন করে। সেখানে তানভীর লিখেছে, সাজবে আমার জন্যে, এছাড়া নয়। শুভা তানভীরের টেক্সটের আগামাথা কিছুই বুঝতে পারে না, বিছানায় ছুঁড়ে মারে ফোনটা। পোড়াবাড়ির দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তানভীর সরকার, একটা হাত দেওয়ালে ঠেকিয়ে আর অন্য হাতে সিগারেট ধরে রাখা। ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে সিগারেটের ধোঁয়াগুলো। তানভীর আজকে আর তার মধ্যে নেই, আটকা পড়ে গেছে এক রমণীর মায়ায়। তানভীর তার বন্ধুদের উদ্দেশ্যে বলে ওঠে, এই 28 বছরের জীবনে কোনো নারীকে স্পর্শ না করা আমি কিভাবে একটা 19 বছরের মেয়ের মায়ার আটকালাম বলতো? তানভীরের আবেগী কথা শুনে পঞ্চ পাণ্ডবের মুখে হাসি চলে আসে। অবশেষে তানভীর সরকারের মতো বজমেজাজির লোকও কারো মায়ায় আটকায়। মানিক বলে ওঠে, সবই প্রেম ভাই, বহুত খারাপ জিনিস, যারে ধরে তেনা তেনা কইরা ছাড়ে। মানিকের কথা শুনে তানভীরের মুডটাই নষ্ট হয়ে যায়। তানভীর বিষাদ মুখে বলে ওঠে, শালা মুডটাই নষ্ট করে দিলি। তানভীরের কথার মাঝে মাহির বলে ওঠে, সরকার বাড়ি থেকে ফোন এসেছিল ভাই, আপনাকে যেতে বলেছে। মাহিরের কথা শুনে তানভীর আর বাকিরা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। তানভীর তার খোলা জিপ নিয়ে রওনা দেয়, আর বাকিরা বাইক নিয়ে তার পিছু পিছু আসে। সরকার বাড়ি। আজকে সরকার বাড়িতে যেন চাঁদের হাট বসেছে। বিভিন্ন মন্ত্রীরা এসেছে আজ সরকার বাড়িতে। ভোটে তামিম সরকারি জিতে যাওয়া, আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ প্রায় 97%। সেই সুবাদে আজকে সরকার বাড়িতে ভিড় বটে। কিন্তু আজকের এই মিটিংটি একটু অন্যরকমও বটে, কারণ তানভীরের বিয়ের কথা হচ্ছে এখানে। তামিম সরকার বলে ওঠে, দেখুন পানিমন্ত্রী, তানভীর কাকে বিয়ে করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। তবুও পানিমন্ত্রী বলে ওঠে, তাও স্যার, মেয়েটা জিদ ধরেছে তানভীর বাবাকেই বিয়ে করবে। ঠিক সেই সময় তানভীর বলে ওঠে, কে কাকে বিয়ে করছে মন্ত্রী? তানভীর অন্দরমহলে ঢোকার সাথে সাথে কেমন যেন একটা নীরবতা শুরু হয়ে যায় সেখানে। তানভীরকে ভয় পায় না এমন লোক খুবই কম আছে। পানিমন্ত্রী আমতা আমতা করে বলে ওঠে, আসলে বাবা, আপনার বিয়ের কথা বলছিলাম। পানিমন্ত্রীর কথা শুনে তানভীর বলে ওঠে, তাই নাকি? যতদূর জানি আমি এতিম না, বাবা আছে এখনো আমার, আপনার চিন্তা করতে হবে না। তামিম সরকার মুখে একটু হাসি নিয়ে তানভীরের কাছে যায়। তামিম সরকার বলে ওঠে, বাবা যান, এবার কিন্তু আপনার বিয়েটা করা উচিত। প্রতি উত্তরে তানভীর বলে উঠল, আপনার ছেলের বউ এখনো অনেক ছোট আব্বা, আমাকে সামলানোর ক্ষমতা তার নেই। ইন্টার পরীক্ষা শেষ হোক তারপর তুলে আনবো নে। তানভীরের কথা শুনে উপস্থিত সকলে একটু চমকিয়েই যায়। শেষমেশ তামিম সরকারের ছেলে একটি ইন্টার পড়ুয়া মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। যদিও সকলের মধ্যে একটু আলোচনা শুরু হয়,
কিন্তু তানভীর সরকারের ব্যক্তিগত বিষয়ে কথা বলবে এমন কারো সাহসই নেই। তানভীরের কথাগুলো বলেই চলে যায় উপরে আর দরজা লক করে দেয়। লম্বা একটা শাওয়ার নিয়ে তানভীর এসে দাঁড়ায় বেডের সামনে, তারপর বেডে বসে পড়ে আর নিজের ফোন বের করে সুভার ছবি দেখে। তানভীর বলে ওঠে, আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমাবা? তা তো হবে না সকাল। তানভীর কিছুক্ষণ চিন্তা করে তার লোকদের ফোন দেয় আর বলে ওঠে, তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমার ঘুম আসছে না। তারপর তানভীর রেডি হয়ে বেরিয়ে পড়ে, সাথে তার লোকরাও থাকে। কিছুক্ষণ পর গাড়ি থামে সুবাদের বাড়ির সামনে। তানভীর নামা মাত্রই সুবাদের বাড়িওয়ালা তার কাছে চলে আসে আর থরথর করে কাঁপতে কাঁপতে চাবি তার হাতে দিয়ে দেয়। তানভীর বলে ওঠে, মাহির। মাহির বলে, ভাই। তানভীর বলে, দে। মাহির বলল, জি ভাই। তানভীরের নির্দেশনা মতো সুবাদের বাড়িওয়ালাদের নগদ 50,000 টাকা দিয়ে দেয় মাহির, কারণ সুবাদের বাড়ির ডুপ্লিকেট চাবি তাকে এনে দেয় সে, যেটা দিয়ে দরজা খুলে তানভীর সুভার কাছে যাবে। তাই খুশি হয়ে তাকে পুরস্কার দেয়। তানভীর বলে ওঠে, মানিক। মানিক বলল, ভাই আমি এখনই যাইতেছি। তানভীরের কথা মতো মানিক আগে বাড়ির ভিতরে ঢুকে সবাইকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে, সুভাকে ছাড়া। মাহির বলে ওঠে, ভাই একটা কথা কই। তানভীর বলে ওঠে, বল। মাহির বলল, আপনি চাইলেই তো যে কোনো বাড়ির ভিতরে যাইতে পারেন, বাধা দেওয়ার মতো কারো সাহস নেই, তাহলে এত গোপনীয়তা কেন? তানভীর বলে ওঠে, আমি চাইতেছি না সে ভয় পাক, তার পরিবার তাকে কোনো প্রেশার দিক। তানভীর কথাগুলো বলেই ভেতরে ঢুকে পড়ে আর বাকিরা যে যার মতো গাড়িতেই শরীর এলিয়ে দেয়। তানভীর বাড়ির ভেতরে ঢুকে সোজা সুভার রুমে চলে যায়। সুভার মাথার কাছে বসে পড়ে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। আজকে যেন তানভীরের পরীকে রাত পরীর থেকেও কম লাগছে না। তানভীর ডেকে ওঠে সুভাকে, এই রাত পরী, রাত পরী। তানভীর এভাবে বেশ কয়েকবার সুভাকে ডাকে, কিন্তু রাত বেশি হওয়ায় বেশ গভীর ঘুমে আচ্ছন্ন সুভা। তাই তানভীরের ডাকার পরও উঠছে না। তানভীর সুভার মুখ বরাবর নিজের মুখটি নিয়ে যায় আর বলে ওঠে, আমার ঘুম কাইরা নিয়া তুমি ঘুমাইতেছ? বিষয়টি বড়ই বেমানান সুভা। তানভীরের কণ্ঠে এক কোমলতা আর নিঃশব্দ ভাব চলে আসে। তানভীর সুভার আরও কাছে নিজের মুখটি নিয়ে নেয়, তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই অবস্থা। হঠাৎ মুখে গরম নিঃশ্বাস পড়াতে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সুভার। ঘুমের ঘোরে আবজা আবজা ভাবে চোখ খুলে সুভা। চোখ খোলার সাথে সাথে তানভীরকে নিজের এতটা কাছে দেখে গায়ের সব রক্ত যেন বরফ হয়ে যায় তার। ধরফড়িয়ে উঠে বসে সুভা। তানভীর তখনও শান্তভাবে বসে থাকে সুভার সামনে। সুভা ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি? তানভীর ভ্রু কুঁচকে তাকায় সুভার দিকে। তানভীর বলে ওঠে, কেন, অন্য কেউ আসার কথা ছিল বুঝি? প্রত্যুত্তরে সুভা বলে ওঠে, না, কিন্তু আপনি ভিতরে কিভাবে? আর কিছু বলতে পারে না সুভা। তানভীর হঠাৎ করে সুভার হাত ধরে ফেলে। এবার তানভীর বলে ওঠে, তোমাকে দেখতে মন চাইছে তাই চলে আসছি। একটা বাড়ির দরজা কি আমাকে আটকাতে পারবে তোমার কাছে আসা থেকে? সুভার চলে যাওয়া বলাটা বোধহয় তানভীরের খুব একটা পছন্দ হয়নি। সে হুট করে উঠে দাঁড়ায় আর সুভার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে থাকে। আর সুভা খুব ভয় পেয়ে যায়, যদি তার বাবা মা জেগে যায় তাহলে কি হবে। তানভীরে সুভাকে নিয়ে হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আর তার দিকে তাকায়। সুভার পা দেখে মাথা অবধি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে। তানভীর সুভাকে বলে ওঠে, মাথায় ঘোমটা দাও, বাইরে তোমার দেবররা আছে। তানভীরের কথা শুনে সুভা মাথায় ঘোমটা দিয়ে দেয়। ঘোমটা দেওয়ায় সুভাকে দেখে তানভীরের মুখে হাসি ফুটে ওঠে আর বলে ওঠে, তানভীর, তোমাকে না এখন আমার বউয়ের মতো লাগছে। তানভীরের কথা শুনে সুভা শুকনো ঢোক গিলে। তানভীর আবার সুভার হাত ধরে বাইরে নিয়ে যায়। তানভীর সুভাকে নিয়ে আসার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে, কারণ তানভীরের কড়া নির্দেশ সুভার দিকে তাকিয়ে থাকবে না। তানভীর সুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। উদ্দেশ্য পোড়াবাড়ি। পোড়াবাড়ি রাত 2:45। পোড়াবাড়িতে পৌঁছানোর পরেই তানভীর সুভাকে নিয়ে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় আর বেঞ্চে সুভাকে বসায়। সুভা এক কোণে বসে। তানভীর কোনো কথা না বলে সোজা সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তানভীরের এমন কাণ্ডে কিছুটা ঘাবড়ে যায় সুভা। তানভীরের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে সুভার। তানভীর আরাম করে শুয়ে পড়ে সুভার কোলে। তারপরে সুভার উদ্দেশ্যে বলে ওঠে, কাল থেকে আমি ঘুমাইনি রাত পড়ি, আমাকে ঘুমাতে দে। তানভীরের কথা শুনে সুভা একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ তানভীর কেন ঘুমায়নি সেটা তো সুভার জানার কথা নয়। এতে সুভার কি দোষ সে ঘুমায়নি? খুব খারাপ লাগতে থাকে সুভার।
থরথর করে কাঁপতে থাকে সে। যাকে সবাই জমের মতো ভয় পায়, সে আজকে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। সুভার এমন কাঁপাকাঁপিতে ঘুম কিছুটা বিঘ্ন ঘটে তানভীরের। ঘুমের বিঘ্ন ঘটায় তানভীর বলে ওঠে, এত কাঁপাকাঁপি কেন করছিস পরি? কাঁপাকাঁপির মতো কোনো কিছুই তো করিনি। যখন করব তখন না হলে কাঁপিস। তানভীরের এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে সুভার ভয় আরো হাজার গুণ বেড়ে যায়। চোখ বন্ধ করে ফেলে সে। কিছুক্ষণ পর তানভীরের গলা শুনে চোখ খুলে শুভা। তানভীর বলে ওঠে, এই 28 বছরের জীবনে শিখেছি কিভাবে মানুষকে খুন করতে হয়। এখন শিখতেছি নিজের থেকে বয়সে ছোট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয়। হায় রে কপাল! তানভীরের কথা শুনে শোভার চোখ বেয়ে পানি পড়ে। কারণ তানভীর সরকার তাকে ভালোবাসুক, এটা সে কিছুতেই চায় না। শোভার চোখে পানি গড়িয়ে তানভীরের মুখে পড়ে। পানি পড়তেই তানভীর উঠে বসে আর হাত দিয়ে শোভার চোখের পানি মুছে দিতে দিতে তানভীর বলে ওঠে, আমি ভালো মানুষ না শোভা। তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। এখন সারা জীবন তোমাকে ভুগতে হবে। তানভীরের কথা শুনে শোভার চোখ বন্ধ করে খুব জোরে জোরে কেঁদে ওঠে। শোভাকে কাঁদতে দেখে তানভীরও উঠে দাঁড়ায়। তারপর শোভার হাত ধরে তাকে দাঁড় করায়। তারপর তাকে নিয়ে চলে যায় জিপের কাছে। শোভাকে বসিয়ে তানভীর খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির গতি এত জোরে ছিল যে সামনে কেউ পড়লে সোজা পিষে যেত। তানভীর চোয়াল শক্ত করে সে শোভাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে। আর শোভাও বাড়ি আসার সাথে সাথে ভিতরে ঢুকে পড়ে। তানভীর এবং তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। তানভীরকে এত রাগান্বিত দেখে কেউ কিছু বলার সাহসই পায় না। সবাই চুপচাপ থাকে গাড়িতে। সরকার বাড়িতে আসা মাত্রই তানভীর হনহনিয়ে ভিতরে চলে যায়। তামিম সরকার তখনও জেগেছিল। তাই তানভীর ডেকে ওঠে, আব্বাজান। তামিম সরকার বলে ওঠেন, জি বাবাজান। তানভীর বলে ওঠে, আমি বিয়ে করতে চাই। তামিম সরকার বলে ওঠেন, আলহামদুলিল্লাহ। তানভীর বলে ওঠে, যে কোনো দিন মেয়েকে উঠাইয়া নিয়ে আসতে পারি, আগে থেকে বলে রাখলাম আপনাকে। তানভীর কথাগুলো বলে সোজা রুমে চলে যায়। তানভীর সরকারকে কিছু বলার সুযোগটুকু দেয় না। তানভীর রুমে এসে সোজা শুয়ে পড়ে বিছানায় আর ফোন বের করে সুভার ছবি দেখে। আর সুভার ছবি দেখতে দেখতে তানভীর বলে ওঠে, এখন তো তোকে লাগবেই আমার সুভা। তারপর তানভীর খুব জোরে সুভার ছবিতে কিস করে। সকালবেলা তানভীরের নির্দেশ মতো সুভা সহ বাকিদের অ্যাডমিশন করে দেওয়া হয় তানভীরের পার্ট অফিসের সাথে কলেজে। যেন খুব কাছ থেকে সুভাকে দেখতে পারে। নতুন কলেজে ভর্তি হয়ে ক্লাসে বসে পড়ে সুভা, আরও অনেকেই। কারণ বোর্ড পরীক্ষা তাদের জন্য থেমে থাকবে না। আর হাতে বেশি সময় নেই। এই অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তাদের ক্লাস শুরু করে দেওয়া হয়। ক্লাস থেকে সুভা ও তার বান্ধবীরা বের হয় বাসায় যাওয়ার জন্য। কিন্তু কলেজ থেকে বের হয়ে সুভাকে পড়তে হয় মহা মুশকিলে। কলেজের গেটের বাইরে তানভীরের গাড়ি রাখা। কাল রাতের পর তানভীরের সামনে যাওয়াটাও ঠিক মনে করছে না সুভা। কিন্তু তার চাওয়াতে আর কি হবে? হবে তো সেটাই যেটা তানভীর চাইবে। সুভা বের হওয়ার সাথে সাথে তানভীরের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়। মানিক বলে ওঠে, ভাবি সাব, ভাই অপেক্ষা করতেছে আপনার লাইগা, জলদি ওঠেন। সুভা কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। কলেজ থেকে তানভীরের পার্টি অফিস বেশ কাছে হওয়াতে খুব একটা সময় লাগে না সেখানে যেতে। সুভা গাড়ি থেকে নেমে সোজা তানভীরের লোকেদের সাথে উপরে চলে যায়। তানভীর তখনও মিটিংয়ে ব্যস্ত। সুভাকে করিডোরে বসিয়ে মাহির ভেতরে চলে যায় তানভীরের রুমে। তারপর মাহি তানভীরকে বলে ওঠে, ভাই ভাবি সাব আইছে। সুভার আসার কথা শুনে তানভীর মিটিংটা মাঝখানে থামিয়ে দেয়। তানভীর বলে ওঠে, দ্য মিটিং ইজ ওভার। আপনারা বিসমিল্লাহ বলে রওনা দেন। তানভীরের নির্দেশ মতো সব নেতারা এক এক করে বেরিয়ে পড়ে। সবাইকে বেরিয়ে পড়তে দেখে সুভা কিছুটা অবাক হয়। সে আসার সাথে সাথে সবাই বের হয়ে যাচ্ছে কেন? কিন্তু কারো অবাক করার বিষয় হলো কেউ সুভার দিকে তাকাচ্ছে না। সবাই মাথা নিচু করে বেরিয়ে পড়ে। সবাই বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তানভীর এসে সুভার সামনে দাঁড়ায়। তানভীর হঠাৎ এসে দাঁড়াতে সুভার হৃদস্পন্দন বেড়ে যায়। তানভীর কোনো কথা বলে না। সুভার হাত ধরে সোজা তার চেম্বারে নিয়ে যায় আর দরজা বন্ধ করে দেয়ালের সাথে চেপে ধরে সুভাকে। তানভীর বলে ওঠে, তোমাকে একটা চুমা দেই? সুভা বলে ওঠে, জি। তানভীর প্রতি উত্তরে বলে ওঠে, থ্যাংক ইউ। তানভীর সুভার ঠোঁট বরাবর নিজের ঠোঁট নিতেই সুভার চোখ কপালে উঠে যায়। ভয়ে তানভীরকে ধাক্কা দিয়ে একপাশে সরে যায় সে। সুভার এমন কাজে তানভীর ঠিক কতটা রাগ করল তা বলা মুশকিল। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে তানভীর আর একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সুভা। তানভীর দেয়ালে হেলান দিয়ে বলে ওঠে, অনুমতি দিয়ে দূরে সরে যাও কেন রাত পড়ি। তারপরে তানভীর এক টান দিয়ে সুভাকে নিজের সামনে এসে দাঁড় করায়। ভয়ে সুভার ঠোঁট মুখ শুকিয়ে আসে। মুখ দিয়ে কোনো শব্দই বের হয় না। তানভীর সুভার দিকে তাকিয়ে আবার বলে ওঠে, আজ অবধি তানভীর সরকার যা চেয়েছে তা নিজে থেকে হেঁটে আসছে, না হয় ছিনিয়ে নিয়েছে। এখন তোমাকে আমার লাগবেই সুভা। হয় নিজে থেকে আসবা, না হয় ছিনিয়ে নিয়ে আনবো।
সিদ্ধান্ত তোমার। সুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়েই থাকে। তানভীর সুভার থুতনি ধরে তার মুখটা উপরে ওঠায় আর বেশ জোরে শব্দ করে চুমু খায়। তারপরে তানভীর বলে ওঠে, আমি চাইলে তোমাকে বাড়ি যাওয়ার মতো অবস্থায় নাও রাখতে পারি পরি। তানভীরের কথাগুলো শুনে সুভার চোখ দিয়ে পানি পড়তে থাকে। তানভীর তার পকেট থেকে টিস্যু বের করে সুভার চোখের পানি মুছে দেয়। সুভা মুখ তুলে তানভীরের চোখের দিকে তাকায়। এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ সুভা চোখটা নামিয়েই নেয় আর খুব সাহস নিয়ে বলে ওঠে, আমি বাড়ি যাব। তানভীর বলে ওঠে, কোথাও যাবি না তুই। গর্জে ওঠে তানভীর। তানভীরের হঠাৎ এমন জোরে ধমক শুনে আঁতকে ওঠে সুভা। সুভার ভয়কে উপেক্ষা করে তানভীর বলে ওঠে, যতক্ষণ না আমার মন ভরছে ততক্ষণ আমার সামনে বসে থাকবি। তানভীর সুভার হাত ধরে তাকে চেয়ারে বসায় আর তানভীর সামনে টেবিলে বসে পড়ে। টেবিলে থাকা কয়েকটা বড় বক্স নিয়ে তানভীর সুভার হাতে তুলে দেয়। বক্সটি বেশ বড় ও ওজন হওয়াতে ধরতে সমস্যা হচ্ছিল সুভার। তানভীর বলে ওঠে, এখানে 336টা হিজাব আছে। প্রতিদিন একটা করে পরে বের হবা। পরের বার যদি হিজাব ছাড়া দেখছি, মাথায় একটা চুলও আস্ত রাখবো না। তানভীরের কথাটা শুনে সুভার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝে গেছে তানভীরের কথা শোনা ছাড়া তার আর কোনো উপায়ই নেই। যেখানে পুলিশ প্রশাসন তার পকেটে, সেখানে এমন কেউ নেই যাকে তানভীরের হাত থেকে রক্ষা করবে। সুভাকে চুপ থাকতে দেখে তানভীরও আর কথা বাড়ায় না। তার লোকদের দিয়ে সুভাকে বাসায় পাঠিয়ে দেয় আর তানভীর তার চেয়ারের সামনে দাঁড়িয়ে চেয়ারে ভালো মতো পর্যবেক্ষণ করে আর চেয়ারটাতে উদ্দেশ্য করে বলে, তুই খুব লাকি রে চেয়ার। আমার শখের নারী আমার কোলে না বসে তোর উপরে বসেছে। আই ফিল সো জেলাস। তানভীর তার বডিগার্ডকে ডাকিয়ে সুভার বসা চেয়ারটাকে সাবধানে বাড়ি নিয়ে যেতে বলে আর সোজা তার রুমে নিয়ে রাখতে বলে। সবাইকে কড়া নির্দেশ দেয় শুধু চেয়ারটায় পা ধরার জন্য। চেয়ারের উপরে যদি ভুলেও কারো হাত পড়ে, তার হাতটা কেটে ফেলা হবে। তানভীর ওয়ার্নিং দেয়। তানভীরের লোকেরা সুভাকে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে সোজা পার্টি অফিসে চলে আসে। তানভীর তখনও সুভার চিন্তায় মগ্ন। হঠাৎ তার পঞ্চপাণ্ডব সামনে আসতে তানভীরের ধ্যান ভাঙে আর ভ্রুকুচকে তাকায় তানভীর তাদের দিকে। তানভীর বলে ওঠে, কিরে মানিক, তোর লুঙ্গি কই? মানিক বলে ওঠে, ভাই কঠিন বাতাসে লুঙ্গি আকাশে। মানিকের কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। তানভীর বলে ওঠে, আমার বউয়ের সামনে আবার লুঙ্গি ছাড়া ঘুরোস নাই তো? মানিক বলে ওঠে, না ভাই, ভাবিরা দিয়া আসনের সময় ভাবলাম একটু চা খাই। যেই বাইরে বের হয়েছি বাতাসে আমার লুঙ্গি উড়িয়া গেছে। তানভীর বলে উঠল, তোদের মতো 5 পাগলা আমার কপালে যে কই থেকে আসলো? তানভীরের দেওয়া হিজাব নিয়ে সুভা খুব সাবধানে বাড়িতে প্রবেশ করে। এই প্রথমবার সুভা নিজের মায়ের থেকে কিছু লুকালো। বাড়িতে এসে সোজা নিজের রুমে চলে যায় সুভা আর দরজা বন্ধ করে খুব জোরে নিঃশ্বাস নেয়। কিন্তু তার এই শান্তিতে থাকা বোধ হয় তানভীরের পছন্দ নয়। সে অনবরত সুভাকে কল দিয়ে যায়। সুভা প্রথমে কলটা ধরে না। তার কিছুক্ষণ পর সুভার ফোনে টেক্সট আসে, আমার কি আসতে হবে? তানভীরের এই এক লাইনের লেখা দেখে সুভার কলিজা পানি শুকিয়ে যায়। সে সাথে সাথে কল ব্যাক করে তানভীরকে। সুভা কল দেওয়ার সাথে সাথে তানভীর রিসিভ করে আর মুখটা গম্ভীর করে নিয়ে তাকায় সুভার দিকে। সুভা ভয়ে ভয়ে তাকায় তানভীরের দিকে। তানভীর বলে ওঠে, তোমার আমাকে কিছু একটা বলার কথা ছিল রাতপরি। সুভা তানভীরের কথার অর্থ বুঝতে পারে না, শুধু তাকিয়েই থাকে।